সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আজকে আমরা স্টার্ট করব আমাদের উইক 2 STM32 মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে? সো দিস হোল সেশন উইল বি রেকর্ডেড, কিন্তু আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাসের আগে একটু বলি যে ক্লাসে মনোযোগ দিবেন, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। ঠিক আছে? আপনাদের ডাবল কষ্ট করতে হবে না। ওকে, সো এই টপিকটা রিলেটিভলি আপনাদের কাছে নতুন। সো আপনারা সবাই আরডুইনো বা রাসবেরি পাইয়ের কথা শুনেছেন বা সেগুলো নিয়ে কাজ করেছেন। আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, যেটা দিয়ে আমরা মোটামুটি স্কুল কলেজের বেবিজরাও হচ্ছে কি কি করতে পারে, একটা প্রজেক্ট বানায় ফেলতে পারে। বাট রাসবেরি পাই হচ্ছে একটা মিনি কম্পিউটারের মতো। ইটস লাইক আ মাইক্রো প্রসেসর। ও কি করে, ও হচ্ছে গিয়ে ভালো মানে 2 থেকে 4 গিগাহার্টের মতো ওর পাওয়ার থাকে। ও মোটামুটি একটা কম্পিউটারের মতো কাজ করতে পারে। That's a completely different discussion. That's falls under a processor level system. ঠিক আছে? বাট আমরা আজকে যে জিনিসটা স্টাডি করব, দ্যাট ইজ STM32 মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, সো আমাদের সবকিছুতেই কিন্তু মানে মাইক্রো প্রসেসরের প্রয়োজন হয় না, তাই না? আমাদের যে কোনো ছোট ছোট প্রজেক্ট বা হচ্ছে কোনো একটা আইওটি ডিভাইস বিল্ড করা, রিসার্চ সেক্টরস, এগুলোতে কিন্তু আমরা প্রসেসিং সিস্টেম ব্যবহার না করে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে সেগুলোর কাজগুলো সম্পন্ন করতে পারি, তাই না? সো আরডুইনো ইজ আ ভেরি বেসিক মাইক্রো কন্ট্রোলার। আরডুইনোর পাওয়ার খুবই কম, আরডুইনোর প্রসেসিং পাওয়ার আই মিন খুবই কম, এবং সেটা দিয়ে অনেক এক্সটেন্সিভ কাজ করা যায় না। মাইক্রো কন্ট্রোলারকে বানানোই হয়েছে লিমিটেড অ্যামাউন্ট অফ কিছু টাস্ক করার জন্য, কিন্তু স্টিল আমাদের এখন যে টাইমটা চলতেছে বা আমাদের এই টাইমে কিন্তু আমরা ছোট ছোট টাস্কগুলোকেও খুবই এফিশিয়েন্টলি, তাড়াতাড়ি এবং অনেক বেশি ইনফরমেশন যাতে ওরা আমাকে রেডি করে দিতে পারে যে কোনো মেশিনারিজ, সেটা চিন্তা করি, তাই না? যে যেই মেশিনটাই আমি ব্যবহার করব আমার কাজ বা হিউম্যানদের কাজ যাতে অনেক সহজ হয়, ওই সব কিছু প্রসেস করে আমাকে দিতে পারে। সো আরডুইনোর নানান ধরনের লিমিটেশনস আছে, বা অন্যান্য যে সকল মাইক্রো কন্ট্রোলার আছে সেগুলোরও নানান ধরনের লিমিটেশনস আছে। বাট এখন কারেন্ট টাইমসে যেই মাইক্রো কন্ট্রোলারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, দ্যাট ইজ STM32 মাইক্রো কন্ট্রোলার। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গ্রেড মাইক্রো কন্ট্রোলার, যেটা ব্যবহার করে আজকাল হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের আইওটি প্রজেক্ট বানানো, রিসার্চ রিসার্চ পারপাসে ইউজ করা, দেন হচ্ছে বিভিন্ন ডিভাইস বা মেশিনারি বানানোর ক্ষেত্রেও এখন এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি। সো এর জন্য আমরা এটা পড়ব। ঠিক আছে? সো কেন আমরা এটা পড়ছি সেটা বললাম। এখন মাইক্রো কন্ট্রোলার পড়ার রিজনটা কি? আমাদের তো ইন্টারফেসিং কোর্সে কিছু না কিছুর মাধ্যমে দেখতে হবে যে আমার এই যে কন্ট্রোলিং সিস্টেম বা প্রসেসিং সিস্টেম, সেটার সাথে বাহিরের আইও ডিভাইস কিভাবে কমিউনিকেট করে, তাই না? এটা যে কোনো প্রসেসিং সিস্টেম বা কন্ট্রোলিং সিস্টেম হতে পারে। আমরা এই টেকনোলজিটাকে বেছে নিয়েছি, STM32 মাইক্রো কন্ট্রোলারকে বেছে নিয়েছি, যে আমরা থিওরিটিক্যালি এই যে লেটেস্ট মাইক্রো কন্ট্রোলার সেটা কিভাবে কাজ করে আইও বা পেরিফেরালের সাথে, সেটাকে আমরা দেখব। এবং এই কোর্সের ল্যাবে আমরা কি দেখছি, আরডুইনো এবং STM ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা বেসিক বিভিন্ন ইনপুট আউটপুটের কাজ করতে পারি। লেটার অন আপনারা হচ্ছে এটার উপর বেস করে কিছু একটা প্রজেক্ট বানাবেন। আচ্ছা, সো এখন একটু যদি সামনে আগাই, স্টার্টিং উইথ STM32 মাইক্রো কন্ট্রোলার। এই সিরিজটার নাম হচ্ছে STM32। এগুলোর বিভিন্ন ধরনের মডেল আছে। আমরা ইন্ডাস্ট্রিতে যেই মডেলটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে 144 পিনসের একটা বোর্ড। এটা বেশ বড় হয়, লম্বাটে রেক্ট্যাঙ্গুলার, এবং এখানে প্রায় হচ্ছে গিয়ে এটার যে প্রসেসর সেখানে 144টা হচ্ছে গিয়ে আমার পিনস থাকে, বা 144টা হচ্ছে গিয়ে সিগন্যালস ও হচ্ছে নিজে থেকে বাহিরে সার্কুলেট করতে পারে, বাইরে থেকে নিজের মধ্যে নিয়ে প্রসেস করতে পারে। ঠিক আছে? এই কাজগুলো হচ্ছে কি আমার ও করে থাকে। ফাইন। সো এছাড়াও এটার মধ্যে যে পোর্ট সংখ্যা দেখেন, বাহিরের যে আইও আমি কানেক্ট করব বিভিন্ন ধরনের, এই আইও পোর্টের সংখ্যা কিন্তু অনেকগুলো, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রেড মাইক্রো কন্ট্রোলার, যেটা ব্যবহার করা হয় একাডেমিয়াতে। এডুকেশনাল বেসিসে আমরা একটা বেটা ভার্সন ব্যবহার করি এটা নিয়ে পড়াশোনা করার জন্য, মেইনলি রিসার্চ পারপাসে ইউজ করার জন্য আমরা এই ভার্সনটা ইউজ করি। এবং এটার পুরা নাম হচ্ছে STM32F44, সরি,
আচ্ছা, STM32F446RE. This is basically the name of this beta version. এটাকে আমরা কি হিসেবে কাজ করি, মেইনলি হচ্ছে রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়। যে কোনো একটা আইওটি ডিভাইস বানানোর আগে ধরেন এটার বেটা ভার্সন বা ইন্ডাস্ট্রিয়াল যে ভার্সন, সেটা দিয়ে আপনি কোনো একটা আইওটি ডিভাইস বানাবেন, কিন্তু আপনি এর আগে একটু টেস্ট করে নিতে চান যে আচ্ছা এটা কি দিয়ে কি আসলে সম্ভব নাকি, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস ভার্সন। এখানে আমরা কি দেখতে পারবো যে এখানের মধ্যে যে প্রসেসরটা আছে, দিস ইজ দ্য মাইক্রো প্রসেসর অথবা প্রসেসিং সিস্টেম বা প্রসেসিং চিপ অফ দিস পার্টিকুলার বোর্ড, ঠিক আছে, এই কন্ট্রোলারটার, যেটার মধ্যে 64টা পিনস আছে। 64 পিন কি করতে পারে, সিস্টেমে বিভিন্ন জায়গায় সিগন্যাল রেগুলেট করতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল নিজের মধ্যে আনতে পারে। এই সিগন্যাল এর সাথে অ্যাসোসিয়েটেড আছে ডেটা ইনফরমেশন। আচ্ছা, এখন এখানে পোর্ট সংখ্যাও কিন্তু আগের থেকে কম দেখতেছি। এখানে আমি হচ্ছে গিয়ে যে দেখেন বিভিন্ন ধরনের অ্যানালগ পোর্টস আছে, অ্যানালগ পোর্টস এর সাথে আমি কোনো অ্যানালগ সেন্সর কানেক্ট করতে পারি, ডিজিটাল পোর্টস আছে, ডিজিটাল সেন্সর কানেক্ট করতে পারি বা ডিজিটাল আইওস কানেক্ট করে টেস্ট করতে পারি যে আমি যে আইওটিটা বানাতে চাচ্ছি এটা কি সম্ভব নাকি এটা দিয়ে, ঠিক আছে। সো এই জিনিসগুলা হচ্ছে আমরা করতে পারি। সো আমরা এই বোর্ডটাকে মেইনলি স্টাডি করব। আচ্ছা, সো আমরা যে STM32F446RE-টা পড়বো, সেইটার যে একদম সেন্টারে হচ্ছে ওর প্রসেসরটা অবস্থিত, ঠিক আছে, এটা প্রসেসর হবে। সো ARM Cortex M4 মাইক্রো প্রসেসর, এই প্রসেসরটাই অ্যাকচুয়ালি কি করে, আমার সিস্টেমে আসা সকল ডেটা, ইনফো, সিগন্যাল সব হচ্ছে ও প্রসেস করে, ঠিক আছে। সো এটার স্পেশাল নাম কি, আমার এসটিএম বোর্ডের যে মাইক্রো কন্ট্রোল মেইন মাইক্রো প্রসেসরটা সেটা হচ্ছে একটা আর্ম কর্টেক্স প্রসেসর, ঠিক আছে। সো এই আর্ম কর্টেক্স প্রসেসরটা অবভিয়াসলি বেশ অ্যাডভান্স আর্কিটেকচার ফলো করে, তাই না, লেটেস্ট হচ্ছে সব প্রসেসর কি আমার আর্ম এর মধ্যে পড়ে। আচ্ছা, সো এখন আমি অলরেডি বলেই ফেলছি যে আমরা কেন আর্ম এই STM32টা ব্যবহার করছি, মেইনলি আর্ম প্রসেসর কেন আমি মাইক্রো কন্ট্রোলারে নিয়ে আসলাম, কারণ আমি ভালো ভালো কাজ করতে চাই, তাই না। বাংলাদেশের হার্ডওয়্যার সেক্টর কিন্তু এখনো অত ভালো না, রাইট। হার্ডওয়্যার সেক্টরের মধ্যে আমি কি গুনে 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 হচ্ছে 4-5টা বের করতে পারি, এর মধ্যে ওয়ালটন একটা, তাও ওদের এখানে বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে, তাই না। কেন, কারণ আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ার তারা সফটওয়্যারের দিকে বেশি ড্রিভেন, ঠিক আছে, হার্ডওয়্যার নিয়ে তারা কাজ করতে চায় না। বাংলাদেশে এখন যদি আমরা ভালো একটা হার্ডওয়্যার মার্কেট স্ট্যান্ড দাঁড় করাতে পারি নিজেদের মানুষ ব্যবহার করে, তাহলে এবং এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি, ইন দ্যাট কেস আমাদের একটা $1 ট্রিলিয়ন মার্কেট বেস ক্রিয়েট করা এখনো পসিবল। এই সেক্টরটা বাংলাদেশে এখনো অত বুমিং না। আচ্ছা, সো এই জন্য এই যে মডেলটা ব্যবহার করতেছে আর্ম প্রসেসর এবং এত পাওয়ারফুল একটা প্রসেসিং সিস্টেম আমি একটা কন্ট্রোলারের মধ্যে দিয়ে দিতেছি, সো অবশ্যই এটা দিয়ে আমি যেই স্পেসিফিক টাস্কই করতে বলবো না কেন সেটাকে অনেক অ্যাডভান্স করা সম্ভব। আচ্ছা, সো এখন এই যে আর্ম প্রসেসরটা, এটার দুই একটা সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। এই প্রসেসরটার কি আছে, এটা একটা 32 বিট মাইক্রো প্রসেসর, এটার মধ্যে এফপিইউ কোর ইউনিট আছে বা ফ্লোটিং পয়েন্ট ইউনিট আছে। এই এফপিইউ কথাটা আপনারা যেখানেই দেখবেন যে আমার কোনো মাইক্রো প্রসেসরে যদি এফপিইউ থাকে, কম বেশি ও ক্লেম করতেছে যে আমি খুব প্রেসাইসলি যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল কাজ করতে পারি। আচ্ছা, দেন বিভিন্ন ধরনের মেমোরি কম্পোনেন্টস আছে, ফ্ল্যাশ মেমোরি, র্যাম, এগুলো সম্পর্কে তো আপনারা আগে থেকে মনে হয় কম বেশি জানেন। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে বিল্ট ইন একটা র্যামের মতো কাজ করে, যেখানে বিভিন্ন প্রোগ্রাম বা হচ্ছে গিয়ে কনস্ট্যান্টস, বিভিন্ন প্রোগ্রামের কনস্ট্যান্ট আমরা সেভ করে রাখি। আর র্যাম তো হচ্ছে আমার কি বলে, যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যখন কাজ করছেন যেই মুহূর্তে, সেটা হচ্ছে কেউ কি করবে, নিজের মধ্যে লোড করে নিয়ে আসবে এবং সেই কাজগুলো করতে থাকবে। আচ্ছা, এখন এছাড়াও বিভিন্ন পেরিফেরাল বা পোর্টস আছে, যে আমরা একটু আগে পোর্টগুলো দেখে আসলাম। এই পোর্টগুলো থেকে আলটিমেটলি যে ডেটাগুলো আসে সেগুলো কোথায় যায়, প্রসেসিং সিস্টেমেই যায়, তাই না। সো আমার আর্ম প্রসেসরের মধ্যে এই সকল বেসিক জিনিসপত্র রয়েছে। ওকে, সো এখন আমরা একটু দেখি যে এই যে আমার আর্ম প্রসেসরটা, এইটা মেইনলি হচ্ছে একটা 32 বিট প্রসেসর, আগেই বলেছি এটার ওয়ার্ড লেংথ হচ্ছে 32 বিটস, হাফ ওয়ার্ড হচ্ছে 16 বিট, বাইট হচ্ছে 8 বিট, ডাবল ওয়ার্ড হচ্ছে গিয়ে আমার 64 বিটস। ডাবল ওয়ার্ড মানে হচ্ছে ওর যে ওয়ার্ড লেংথ সেটার সাথে আমি 2 গুণ করব। আই বিলিভ আপনারা এগুলাও জানেন, 340 করে আসছেন, সো এগুলাতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো এগুলা হচ্ছে ওর কিছু বেসিক ফিচার্স। আচ্ছা, এখন আমরা একটু দেখি কি ফিচার্স অফ আর্ম কর্টেক্স M4। এই যে প্রসেসরটা, এই প্রসেসরটা আরো কিছু বৈশিষ্ট্য ইউনিক ইউনিট, কেন আমার এটা ভালো, কেন আমি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এটাকে দিলাম, সো এটা একটু
সম্পর্কে আমরা জানবো। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর থিওরি পার্ট। ঠিক আছে, এখানে আমরা যা দেখবো, আমরা থিওরিটিক্যালি এখান থেকে যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে জানাবো, আমি এক্সপেক্ট করবো যে আপনারা সেগুলো মনে রাখবেন। ঠিক আছে, প্রথমত এটা জানতে হবে আপনাদের, দ্বিতীয়ত এক্সামেও বিভিন্ন জায়গা থেকে আপনাদের এখান থেকে হেল্প হতে পারে। ঠিক আছে, সো লেটস আন্ডারস্ট্যান্ড কোনটা কি। সো STM32 মাইক্রোপ্রসেসরের যে ARM Cortex-4 প্রসেসরটা রয়েছে, সরি STM32 মাইক্রোকন্ট্রোলারের যে ARM Cortex প্রসেসরটা আছে, সেটার কোর আর্কিটেকচারটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে এটা একটা 32 বিট রিস্ক প্রসেসর, এবং এটা খুবই হাই পারফরমেন্স একটা প্রসেসর, কিন্তু ও খুবই লো পাওয়ার কনজিউম করে। ঠিক আছে, খুব স্বল্প পরিমাণ পাওয়ারই আপনি কি করতে পারেন, খুব ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। আপনি যদি ওকে কন্টিনিউয়াস কিছু একটা ছোট্ট জায়গা থেকে, যেমন একটা পাওয়ার ব্যাংক থেকে বা ল্যাপটপ থেকে বা যে কোনো স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার ওকে দিতে পারেন, ও খুব সুন্দর মতো, মানে ওকে যে কাজ করাতে চাচ্ছেন আপনি, যদি আপনি ওর সাথে 10টা সেন্সর কানেক্ট করে আপনি এটাকে অপারেট করাতে চান, বা 10 জায়গা থেকে ওকে ডেটা দিয়ে সেটাকে প্রসেস করতে বলেন, ও সেটা করতে পারবে। ঠিক আছে, ইটস আ ভেরি হাই পারফরমেন্স মাইক্রো প্রসেসর, বাট ইট কনজিউমস আ ভেরি লিটল পাওয়ার। ঠিক আছে, তারপর ডিএসপি ইনস্ট্রাকশনের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। ও খুব তাড়াতাড়ি ভালো মতো ডিজিটাল সিগন্যালস গুলোকে প্রসেস করতে পারে, যে কোনো ইনস্ট্রাকশন যে বাইরে থেকে আইও থেকে আসুক বা ইন্টারনাল কোনো অন চিপ পেরিফেরাল থেকে আসুক, ও কি করতে পারবে, ও প্রসেস করতে পারবে। আচ্ছা, আমি এখানে একটা শব্দ বলেছি, সেটার নাম হচ্ছে অন চিপ পেরিফেরাল। এই শব্দটা আপনাদের জানতে হবে, ইন্টারফেসিং কোর্স করতেছেন। অন চিপ পেরিফেরাল হচ্ছে যে কোনো এমবেডেড সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের চিপস থাকে, সো এই মাইক্রো কন্ট্রোলারটাও ইটসেলফ ইজ আ চিপ। ঠিক আছে, একটা বোর্ড, একটা এমবেডেড সিস্টেম বা একটা চিপ। এটার মধ্যেও দেখেন বিভিন্ন ছোট ছোট সুইচ আছে, তারপর ওসিলিয়েটার আছে, ক্রিস্টাল ওসিলিয়েটার, তারপর ডিবাগিং এর জন্য আলাদা একটা কন্ট্রোলিং সিস্টেম আছে, একটা ইউএসবি আছে, বিভিন্ন পোর্টস আছে, তারপর এখানে ছোট ছোট আরো অনেক কম্পোনেন্টস আছে। এগুলাকে বলা হয় অন চিপ পেরিফেরাল। মানে আমার যে চিপ বোর্ড বা মেকানিজমটা আমি ব্যবহার করছি, এর মধ্যে যারা অংশ, এই ছোট ছোট হার্ডওয়্যার হোক বা ইন্টারনাল ওয়্যারিং হোক, হোয়াট এভার ইট ইজ, এই চিপটার মধ্যে যত কিছু আছে এগুলোকে বলা হয় একত্রে অন চিপ পেরিফেরাল। সো আমি এক্সটার্নাল কোনো আইও থেকে কোনো ইনফরমেশন দেই, অথবা অন চিপ কোনো পেরিফেরাল ডেটা বা ইনফরমেশন হোক, ও খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ডিজিটাল অ্যানালগ যাই হোক সেই সিগন্যালগুলো প্রসেস করতে পারে। আচ্ছা, ডিএসপি ইনস্ট্রাকশন ইউনিট ব্যবহার করা হয় মোর স্পেসিফিক্যালি ডিজিটাল ইনস্ট্রাকশনগুলোকে খুব দ্রুত প্রসেস করার জন্য। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল ইনস্ট্রাকশন কারা 1001 হিসেবে যে সকল ডেটাইও পাবে, খুব তাড়াতাড়ি করে ও সেটাকে প্রসেস করবে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনও ও করতে পারে। ফ্লোটিং পয়েন্ট ইউনিট এটার জন্য সুন্দর করে বানানো হয়েছে। এটা কি করতে পারে, খুব সুন্দর মতো প্রেসিশন ওয়াইজ যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার সবকিছু ও যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক অপারেশন করে দিতে পারে। সো এটা কি কোর আর্কিটেকচারের মধ্যে ফিচার, অর ইফ দিস ইজ দ্য মাইক্রো প্রসেসর আর্ম প্রসেসর, তাহলে এটার মধ্যে কি আছে আমার, আহ, উম, কি বলে, ডিএসপি ইনস্ট্রাকশন আছে, তারপর হচ্ছে গিয়ে এফপিইউ আছে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমার কি এটার ভিতরে অবস্থিত। আচ্ছা, আর আর্ম কর্টেক্স ইটসেলফ ইটস মানে ফুল আর্কিটেকচারকে বলা হচ্ছে একটা 32 বিট রিস্ক আর্কিটেকচার। ঠিক আছে, ফাইন। আচ্ছা, ওকে, এখন রিস্কের সাথে ওর আরেকটা আর্কিটেকচার এমবেড করা, সেটা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু সামনে পড়বো। ঠিক আছে, দুইটা আর্কিটেকচার এটার মধ্যে এমবেড করা এই আর্ম প্রসেসরটার মধ্যে। সো আমরা একটু দেখবো সামনে। সো একটু সামনে যদি যাই, তাহলে আমরা দেখবো এটা পারফরমেন্স সম্পর্কে। ক্লক স্পিড। সো আমার 80 STM32 হচ্ছে গিয়ে আমার কি করতে পারে, 180 মেগাহার্টজ ক্লক স্পিডে অপারেট করে। মানে আমার যে প্রসেসরটা, এটার প্রসেসিং স্পিড হচ্ছে 180 মেগাহার্টজ। কেউ কি জানেন আরডুইনোর প্রসেসিং সিস্টেম কত? এটা কিন্তু আমি মাইক্রো কন্ট্রোলারের প্রসেসরটার কথা বলছি। ঠিক আছে, এই যে আমার এসটিএম এর আরডুইনো যে মাইক্রো কন্ট্রোলার আছে, এটার যে প্রসেসরটা রয়েছে, এটার ক্লক স্পিডটা কত? কেউ কি জানেন এখানে? মাত্র 16 মেগাহার্টজ। সো আমরা বুঝতে পারতেছি যে আমার এই যে এসটিএম ব্যবহার করতেছি,
এটার মধ্যে যে প্রসেসরিং সিস্টেমটা রয়েছে আর্ম প্রসেসিং সিস্টেম, সেটা অবভিয়াসলি অনেক হাই পারফরমেন্স দিতে পারে। আমি যদি একটা সিঙ্গেল টাস্কও ওকে করতে বলি, সেটা যত এফিশিয়েন্টলি পারফর্ম করে দিবে, আরডুইনোকে এই সিঙ্গেল টাস্কটা পারফর্ম করতে কিন্তু আরো বেশি সময় লাগবে বা আরো ডিফিকাল্টিজ ওর ফেস করতে হবে, তাই না? ইট ইজ ভেরি ক্লিয়ার টু আস। সো ওর ক্লক স্পিড বা ক্লক পারফরমেন্স হচ্ছে 180 মেগাহার্টজের। ওকে, সো হার্ভার্ড আর্কিটেকচারের মধ্যে যদি আমি চলে যাই, একটু আগে আমি বলে আসছিলাম যে ওর আমরা আরেকটা আর্কিটেকচার এখানে এমবেড করা, দ্যাট ইজ হার্ভার্ড। সো হার্ভার্ড আর্কিটেকচার কি করে? হার্ভার্ড আর্কিটেকচার বেসিক্যালি আমার এই একটা প্রসেসরের, আমরা তো আগে পড়ে এসেছি 341-এ, তাই না? যে আমার যে কোনো প্রসেসরে 3টা বাস থাকে, অ্যাড্রেস বাস, তারপর হচ্ছে গিয়ে ডেটা বাস, আরেকটা হচ্ছে গিয়ে কন্ট্রোল বাস। এই যে 3টা বাস, এটার মধ্যে আমি কি দেখেছিলাম যখন আমরা আসলে 341 পড়ি, তো ওইখানে আমরা একটা ডেটা বাস দেখেছিলাম, তাই না, ওই পার্টিকুলার প্রসেসরের জন্য। কিন্তু আপনি যদি এই প্রসেসিং সিস্টেমে হার্ভার্ড আর্কিটেকচার ইনপুট করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এই যে একটা ডেটা বাস, এটাকে আপনি মাল্টিপল লাইনে ভাগ করে ফেলতে পারবেন। মানে আপনার একটা ডেটা বাসকে আপনি চাইলে 3টা, 4টা, 5টা, 6টা মাল্টিপল লাইনসে ভাগ করে ফেলতে পারবেন। তাহলে বলেন তো সুবিধা কি? কেউ কি বলতে পারবেন আমাকে? একটা ডেটা বাসের জায়গায় যদি আমার 5টা ডেটা বাস থাকে, তাহলে সুবিধা কি? ম্যাম বেশি ডেটা আদান প্রদান করা যাবে। এক্স্যাক্টলি, বেশি ডেটা আমি হচ্ছে কি একই সময়ে খুব তাড়াতাড়ি বেশি ডেটা প্রসেসরকে দিতে পারবো, প্রসেসর থেকে খুব তাড়াতাড়ি বেশি ডেটা বাইরে পাঠাতে পারবো, তাই না? বা Yes, মাল্টিপল সেক্টরস থেকে আমি ডেটা কালেক্ট করতে পারবো। আচ্ছা, সো হার্ভার্ড আর্কিটেকচার এটা হচ্ছে কি আপনাদের একটা শেখারও বিষয়। কোনো জায়গায় যদি হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে দেখেন, তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওর যে সিস্টেম বাসের ডেটা বাস, সেটাকে আপনি মাল্টিপল লাইনসে ভাগ করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো মাল্টিপল একটা ডেটা বাস নাই ওই সিস্টেমে, মাল্টিপল ডেটা বাস আছে। এই, আচ্ছা, তারপর এখন আসি হচ্ছে আমার মেমোরিতে। মেমোরি জাস্ট এটা তেমন একটা না, যে আপনার হোয়াট ইউ হ্যাভ টু ডু, ফ্ল্যাশ মেমোরি, তারপর এসর্যাম, মেমোরি প্রোটেকশন ইউনিট। মেমোরি প্রোটেকশন ইউনিট অ্যাকচুয়ালি হচ্ছে মেমোরিতে থাকা ইনফরমেশন গুলোকে প্রোটেক্ট করে রাখে, ইনকর্পোরেট করে রাখে। বিভিন্ন পারমিশন আপনি এখানে দিতে পারবেন, বা সিকিউরিটি মেকানিজম, এনক্রিপশন, এগুলা এমপ্লয় করতে পারবেন প্রোগ্রাম করে এই মেমোরি প্রোটেকশন ইউনিট ব্যবহার করে। কারণ আমার মেমোরিতে অনেক ডেটা থাকে, আমি তো সবাইকে নাও দেখাতে চাইতে পারি, তাই না? এনক্রিপ্ট করে রাখতে পারি বা সিকিউরিটি দিয়ে রাখতে পারি, সেটা এখানে সম্ভব। আচ্ছা, তারপর সিস্টেম, ইন্টারাপ্ট সিস্টেম। ইন্টারাপ্ট সিস্টেমের জিনিসটা একটু বুঝতে হবে, যে আমার STM32 এর মধ্যে যে প্রসেসরটা আছে, সেটার যে ইন্টারাপ্ট সিস্টেমটা রয়েছে বা ইন্টারাপ্ট কন্ট্রোলারটা মেইনলি, সেটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে এনভিক। এনভিআইসিও বলতে পারেন, এনভিকও বলতে পারেন। সো এনভিক এর ফুল ফর্মটা একটু মনে রাখতে হবে, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার। ঠিক আছে? অনেক সময় 1 মার্কসের জন্য আসে। আচ্ছা, সো এটা কি করে? ইট সাপোজ এফিশিয়েন্ট হ্যান্ডলিং অফ ইন্টারাপ্টস উইথিন 16 লেভেলস অফ প্রায়োরিটি। আমরা পিআইসি পড়েছি না? সো ইট ইজ কাইন্ড অফ লাইক পিআইসির মতো কাজ করে। আপনার যদি মাল্টিপল আইও ডিভাইস থেকে একই সাথে সিগন্যাল আদান প্রদান করতে হয়, সেটা সম্ভব মেইনটেইনিং 16 লেভেলস অফ প্রায়োরিটি। ঠিক আছে? সো এটা অলমোস্ট পিআইসির মতো কাজ করে, কিন্তু এটার একটা ডিফারেন্ট নাম আছে, যেহেতু মাইক্রো কন্ট্রোলারের অংশ এটা। সো আমরা কি করতেছি, নেস্টেড ভেক্টর ইন্টারাপ্ট কন্ট্রোলার হিসাবে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। স্পেসিফিক্যালি ওর সাথে যে কানেক্টেড থাকে ইন্টারাপ্ট সিস্টেম, সেটা হচ্ছে কি এনভিক। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টিক টাইমার। এটা হচ্ছে এই সিস্টেমটার অপারেটিং সিস্টেমকে, মানে এই মাইক্রো কন্ট্রোলার অপারেটিং সিস্টেমের সময় রিলেটেড বিভিন্ন কাজ করতে সাহায্য করে। মানে ও অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করে। আমার যে এই ক্লক স্পিড, ও হচ্ছে সিস্টেমের ফুল ডেটাকে কত তাড়াতাড়ি কি করতে পারবে সেটা নিয়ে ডিসিশন নেয়। আর আমার সিস্টিক টাইমার কি করে? শুধুমাত্র অপারেটিং সিস্টেমের সাথে টাইমিং রিলেটেড ডিসিশনগুলো মেক করে। আচ্ছা, সো দেন কামিং টু দ্য পেরিফেরালস। আমার পেরিফেরালস বলতে আমার অন চিপ পেরিফেরাল এটাকে বলা যায় মেইনলি। অন চিপ পেরিফেরাল, এই অন চিপ পেরিফেরাল গুলো হচ্ছে মেইনলি কি, আমার এই যে মাইক্রো কন্ট্রোলিং বোর্ডটা বা চিপটা আমি দেখতেছি, এটার মধ্যে বিভিন্ন ধরনের টাইমার্স আছে, আমার অ্যানালগ টু এডিসি আছে, ডিএসি আছে, এই টাইপের বিভিন্ন কিছু আমাদের মধ্যে আছে। বিভিন্ন ধরনের কম্প্যারেটরস আছে, সুইচেস আছে, ও ক্রিস্টাল অসিলিয়েটর আছে, অনেক কিছু রয়েছে। সো অন চিপ পেরিফেরালের মধ্যে অনেক ডিভাইসেস আছে, এগুলো অত একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনাদের জানার জন্য। আচ্ছা,
দেন দ্য লাস্ট ওয়ান ইজ কমিউনিকেশন ইন্টারফেসেস। ওর মধ্যে যে প্রসেসরটা আছে, আমার যে এই STM32 মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে প্রসেসর, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন ইন্টারফেস বা কমিউনিকেশন প্রোটোকল এদেরকে কনফিগার করতে সক্ষম। সো এগুলোর মধ্যে কিছু স্পেশাল প্রোটোকলের নাম এখানে উল্লেখ করা হয়েছে: ইউএআরটি বা ইউএসআরটি, এসপিআই, I2C, ক্যান, ইউএসবি আর জিপিআইও। সো এখানে হচ্ছে কি আমার ইউএসআরটি, এসপিআই, I2C এগুলো জাস্ট কিছু প্রোটোকল বা ইন্টারফেসেস এর নাম। সো এগুলা নিয়ে আমাদের চ্যাপ্টার 4-এ বা উইক 4-এ আমাদের হচ্ছে গিয়ে ডিটেইল আমার ডিসকাশন আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল, মেইনলি হচ্ছে ইউআরটি, ইউএসআরটি, এসপিআই, I2C, এই তিনটা প্রোটোকল নিয়ে আমরা উইক 4-এ ডিটেইলসে পড়বো, ঠিক আছে? আর বাকিগুলা হচ্ছে গিয়ে আমাদের জাস্ট জানলেই হবে, নামগুলো জানলেই হবে। আচ্ছা, ওকে। এখন দ্য লাস্ট থিং ইজ ডিবাগ এন্ড ট্রেস। সো আমার STM32 মাইক্রো কন্ট্রোলারের যে কোনো প্রোগ্রাম, হাই এন্ড প্রোগ্রামস আমি রান করতে পারি। তখন এইসব প্রোগ্রামস গুলো আমার সঠিকভাবে রান করতে পারছি নাকি সেটার জন্য আমার একটা আলাদা সেপারেট সেক্টর থাকে। দেখেন এখানে দুইটা ভাগ করা। এখান থেকে আমি কি করেছি, একটা ব্রেক দিয়ে উপরে একটা পার্টিকুলার পার্ট ডিজাইন করা। এটাই হচ্ছে ওর হচ্ছে ডিবাগার, ডিবাগার আর হচ্ছে ট্রেসার। এখানেই হচ্ছে ওর ডিবাগার আর ট্রেসারটা অবস্থিত। এই পার্টটুকুতে আপনি যত প্রোগ্রামিং করতেছেন, আইও থেকে ইনফরমেশন নিচ্ছেন, মেমোরি নিজের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছেন, এগুলা প্রসেসিং করার সময়, প্রোগ্রাম রান করার সময় প্রোগ্রামটা সঠিকভাবে চলতেছে নাকি এটা ইনশোর করবে এই ডিবাগার আর ট্রেসারটা। এই পার্টের এটাকে আলাদা কন্ট্রোল করার জন্য আলাদা একটা কন্ট্রোল ইউনিট এখানে অবস্থিত। আচ্ছা, সো এই ডিবাগার আর ট্রেসারটার নাম কি? আমার এখানে যে ডিবাগারটা আছে STM32-তে, এই ডিবাগারটার একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে এমবেডেড ট্রেস ম্যাক্রোসেল, ঠিক আছে? সো এমবেডেড সিস্টেম ম্যাক্রোসেল নামে যে ডিবাগারটা আছে সেটা মেইনলি কি করে, আমার কমপ্লেক্স বিভিন্ন অ্যাপ্লিকেশনকে ডিবাগ করে, রিয়েল টাইম ডিবাগিং করতে কাজ করে। আচ্ছা, তারপর এখানে আরেকটা হচ্ছে গিয়ে প্রোটোকল আছে এই ডিবাগিং সিস্টেমটাকে এক্সিকিউট করার জন্য। এই ডিবাগিং সিস্টেমটা হচ্ছে সিরিয়াল ওয়্যার ডিবাগ। এটা মেইনলি হচ্ছে প্রোটোকল। এই যে আপনি ডিবাগিং এর কাজটা করতেছেন, উপরে কোনো না কোনো নিয়ম বা সেট অফ রুলস ফলো করে ও হচ্ছে, এটার নাম হচ্ছে সিরিয়াল ওয়্যার ডিবাগ। এটা নিয়ে পড়ালেখা করলে অনেক পড়ালেখা করা যায়, কিন্তু আমরা আসলে এই জিনিসটা স্কিপ করব। আমরা এটা জানতে চাই না এখন, আমরা জানতে চাই আয়োর সাথে কিভাবে ইন্টারফেসিং এর কাজগুলো করে। সো মোটামুটি এই হচ্ছে আমার এই যে STM32 কেন ব্যবহার করছি, STM32 কেন এখন বেশি ইউজ করা হয়, STM32 এর প্রসেসরটা কেন এত পাওয়ারফুল, কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার হলেও এটা দিয়ে আমি অনেক হাই এন্ড জবস এক্সিকিউট করতে পারি, এগুলা আমরা জানলাম, ঠিক আছে? এখন এছাড়াও আমরা কি নলেজ গেইন করলাম, ওর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা কি, ওর কোর আর্কিটেকচারটা কেমন, ও কেমন পারফর্ম করে, ওর মেমোরি কেমন, ইন্টারাপ্ট সিস্টেম কেমন, পেরিফেরাল কমিউনিকেশন ইন্টারফেসেস কেমন, তারপর ও কিভাবে ডিবাগিং এর ট্রেসিং এর কাজ করে, এগুলা হচ্ছে আমি দেখলাম। আচ্ছা, এগুলো সব আমাদের শেখার বিষয়। এখন আমাদের এক্সামের জন্য যদি আমি দুই একটা জিনিসকে পয়েন্ট আউট করি, ডিবাগিং এবং ট্রেসিং এর পার্টটা আমরা দেখবো ভালো মতো, কমিউনিকেশনের নামগুলো আমরা জানবো, কি কি ধরনের কমিউনিকেশনের কাজও করতে পারবে, ইন্টারাপ্ট সিস্টেমটা সম্পর্কে আমরা জানবো, পারফরম্যান্স সিস্টেমটা সম্পর্কে আমরা একটু জানবো, কোর আর্কিটেকচার সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? কারণ আমাদের এই বিষয়গুলো থেকে এক্সামে নানান ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, তখন তো আমাদের উত্তর করতে পারতে হবে আমরা যে জিনিসটা জানি আমরা কি এটাকে মনে রাখতে পারছি নাকি বা এমপ্লয় করতে পারছি নাকি, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা একটু পড়ালেখা করবেন এখান থেকে, এই ফিচারগুলোর মধ্যে থেকে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন সো ফার? নো ম্যাম। ওকে, ফাইন। সো যেহেতু আমার কারো কোনো প্রশ্ন নেই, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আমরা একটু এই STM32 মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচারটা দেখব, তারপর আমরা চলে যাব কিভাবে আইওর সাথে ও কমিউনিকেশন করে বা ইন্টারফেসিংটা এক্সিকিউট করে। আইওর সাথে কিভাবে কমিউনিকেশন করে সেটা যদি আমার জানতে হয়, অবশ্যই আমার রুট থেকে আমার আর্কিটেকচারটা বুঝতে হবে। যদি আমি সরাসরি ইন্টারফেসিংটা একদম অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে শুধুমাত্র না জেনে আমি যদি
ভিজুয়ালাইজ করতে চাই, মাথায় রাখতে চাই, শিখতে চাই। সো আমরা কি করব, আমরা একটু আর্কিটেকচারটা দেখব। STM32 বোর্ডের আর্কিটেকচারটা দেখতে এরকম। এই ছবিটাকে যদি আমি একটু বড় করি, যে দেখেন আপনার এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনাকে এই ছবিটা দেখাবে, ঠিক আছে? এটা আমি অ্যাকচুয়াল ওর ম্যানুয়াল থেকে নিয়ে আসছি। তো আপনারা যদি এইটার ম্যানুয়ালটা সার্চ করেন, রেফারেন্স ম্যানুয়াল, তাহলে ওইটার মধ্যে এই ছবিটা পাবেন, ঠিক আছে? এবং এসটিএম রিলেটেড যাবতীয় সবকিছু আপনারা ওই রেফারেন্স ম্যানুয়ালে পেয়ে যাবেন। আচ্ছা, সো এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কি আছে। সো এই STM32 যে মাইক্রো কন্ট্রোলারটা, সেটার আর্কিটেকচারটা দেখতে অনেক বড়, ঠিক আছে? আমার সিস্টেমে যাবতীয় যা কিছু আছে সেটাকে যদি আমি চাই যে আমি একটুখানি কি করব, হ্যাঁ, ছবির মাধ্যমে দেখাবো সুন্দর করে গুছিয়ে, বিভিন্ন কম্পোনেন্টস একটা একটার সাথে কিভাবে কানেক্টেড থাকে, তাহলে এটা দেখতে এরকম হবে। সো আমরা মেইন বোর্ডের ঠিক মাঝখানে দেখতেছিলাম আমার এই যে আর্ম কর্টেক্স M4 মাইক্রো প্রসেসরটা, কিন্তু ওই যে কালো রঙের ছোট চিপটা কিন্তু এখন আমার উপরে চলে আসছে, তাই না? কেন? কারণ আমি একটু গুছিয়ে ছবিটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, আমি দেখতেছি আমার ওই যে ব্ল্যাক চিপটা ছিল এই জায়গায়, সেটা হচ্ছে আমার উপরে চলে আসছে। এই যে দিস ওয়ান, এটার কথা বলতেছি আমি, এই যে এটার কথা। সো এইটা আমি কোথায় ছবিতে দেখাচ্ছি, উপরে, ঠিক আছে? সো এই আর্ম কর্টেক্স যে M4 প্রসেসরটা আছে, এখানে দেখেন একটু যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু ছোট্ট করে আমার কি দেওয়া আছে, এটার ইন্টারাপ্ট সিস্টেম, এনভিআইসি, তারপর এমবেডেড ট্রেস মার্কুসেল, তারপর এই ট্রেসিং বা ডিবাগ করার জন্য যে প্রোটোকলটা প্রয়োজন সেটা, তারপর হচ্ছে গিয়ে মাইক্রো ফ্লোটিং পয়েন্ট ইউনিট, মাইক্রো প্রসেসরের যে এমপিইউ বা ফ্লোটিং পয়েন্ট কোর, সেগুলো সব কি আছে এটার মধ্যে দেওয়া। আবার সিস্টেম বাসটা কিন্তু এবার আমার ডেটা অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, ডেটা বাস এভাবে আলাদা আলাদা করে মার্ক করা নেই, কিন্তু একটা জিনিস এখানে দেখানো হয়েছে, আই বাস, ডি বাস, এস বাস। আমি কি বলেছিলাম, এই যে মানে এই হার্ভার্ড আর্কিটেকচার ফলো করলে আপনি ডেটা বাসকে 3 ভাগে ভাগ করে ফেলতে পারেন। আমার এই যে, সরি বারবার এই যে 6 বলে ফেলি। সো আমার এই সিস্টেম এসটিএম এর যে এই পার্টিকুলার মাইক্রো কন্ট্রোলারটা, সেটার যে প্রসেসরটা, সেটার ডেটা বাসটা হচ্ছে আমার এরকম 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন এটাকে আপনি তিনটাকে আপনি বলতে পারবেন এই সিস্টেমটার ডেটা বাস। কিন্তু এই 3টা বাসে আলাদা আলাদা নাম আছে, আই বাস, ডি বাস, এস বাস। এগুলো সম্পর্কে আমরা একটু পরে দেখব। এখন আমরা একটু দেখি যে আসলে কি কি আছে সিস্টেমে। সো প্রসেসরটার সাথে শুধু ডেটা বাসটা দেখিয়ে দেখালো যে আমার কাছে একটা AHB বাস ম্যাট্রিক্স আছে। আচ্ছা, AHB বাস ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কি করে, আচ্ছা এক্সকিউজ মি, গিভ মি আ মিনিট প্লিজ। ওকে, এখন আসি হচ্ছে কি আমার এই অংশে, যেখানে আমি যেটা নিয়ে বলতেছিলাম। ওয়েল হ্যাঁ, সো আমার এই মাইক্রো প্রসেসরটা ওর সিস্টেম বাসের সাথে কিসের মাধ্যমে কানেক্টেড, আমার এইচপি বাস ম্যাট্রিক্সটার সাথে কানেক্টেড। আচ্ছা, এখন এই প্রসেসরটি কি 180 মেগাহার্টজে কাজ করে। আমার এই যে এই বাস ম্যাট্রিক্স, তার সাথে ওর সেও হচ্ছে 180 মেগাহার্ট যে পাওয়ারেই বিভিন্ন জায়গা থেকে, অনচিপ পেরিফেরাল হোক বা কোনো আউটপুট ডিভাইস থেকে হোক, ইনপুট আউটপুট ডিভাইস থেকে হোক, আইও ডিভাইস থেকে হোক, একই পাওয়ারে প্রসেসর পর্যন্ত ডেটা পৌঁছাতে পারে একই স্পিডে। প্রসেসরও তাড়াতাড়ি করে প্রসেস করে ইনফরমেশন বাইরে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এই এইচপি বাস, এইচপির ফুল ফর্ম হচ্ছে হাই অ্যাডভান্স হাই পারফরমেন্স বাস, ঠিক আছে? অ্যান্ড এইটার থেকে এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। এইটা কি কি ভাগ আছে, এপিবি, সরি এইচবি ওয়ান, আর একটা হচ্ছে এইচবি টু। এইচবি ওয়ান, এইচবি টু এরাও হচ্ছে সিমিলার পাওয়ারে হচ্ছে মাইক্রো প্রসেসরের সাথে সামঞ্জস্য রেখে সিনক্রোনাইজেশন মেনটেন করে কাজ করার চেষ্টা করে। আচ্ছা, এরপর এই যে আমার হাই পারফরমেন্স বাস ম্যাট্রিক্স, এইটার সাথে আমার বিভিন্ন ধরনের মেমোরি কম্পোনেন্টস কানেক্টেড। আচ্ছা, যারা ক্লাসে ঘুমানোর চেষ্টা করছি প্লিজ একটু শুনবো। আর্কিটেকচারটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু কষ্ট হবে আপনাদের।
আমরা আসলে এই চ্যাপ্টারে প্রোগ্রাম করব যে আমরা আসলে একটা আইও ডিভাইসে কিভাবে ইন্টারফেস করাই, হার্ডওয়্যারকে কিভাবে বোঝাই যে তোমার কি করতে হবে, তোমার আইওর সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি আর্কিটেকচারটার মধ্যে আটকে যাই তাহলে কিন্তু আমরা আসলে প্রোগ্রামটা করতে কষ্ট হবে আমাদের। ঠিক আছে? সো একটু সুন্দর মতো আমরা দেখার চেষ্টা করি প্রত্যেকটা পার্ট কোনটা কি মিন করে। আচ্ছা, সো আমরা হচ্ছে কি আর্ম কর্টেক্স যে নিচ্ছি প্রসেসরটা, সেটার সাথে বাস ম্যাট্রিক্সটা যে আছে এইচবি বাস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এইচবি 1, এইচবি 2। এখন এই হাই পারফরমেন্স বাস ম্যাট্রিক্সের সাথে আমরা দেখেন বিভিন্ন মেমোরি কম্পোনেন্ট কানেক্টেড। একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি, ফ্ল্যাশেস আছে এখানে কিছু, এসর্যাম আছে কিছু। এরা হচ্ছে নানান ভাবে হচ্ছে মেমোরির ইনফরমেশনের মধ্যে স্টোর থাকে। দেয়ার আর সাম ডিএমএস, ডিএমএ কি করে এটা তো আমরা জানি, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। আর যদি প্রয়োজন হয় সরাসরি মেমোরিকে অ্যাক্সেস করবে, ও এই ডিএমএ গুলো ব্যবহার করতে পারে, নানান ভাবে ও করেও। ঠিক আছে? এখন তখন এই বাসগুলা, ডেটা বাস, কন্ট্রোল বাস, এরা হচ্ছে গিয়ে কি হয়ে যায়, আমার সরাসরি আইও বা পোর্টস এর সাথে কমিউনিকেট করে, মেমোরির সাথে আর সরাসরি ভাবে কাজ করে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, এটারও আবার কাহিনী আছে। এখানে এইচবি 2টা যে আমার ভাগ করা, এটা স্পেসিফিক্যালি ডেডিকেটেড বেশ অ্যাডভান্স লেভেল বা হাই লেভেল ইউনিডিরেকশনাল বাই ডিরেকশনাল ডিভাইসেস কানেক্ট করার জন্য। ঠিক আছে? হাই লেভেল ইউনিডিরেকশনাল বাই ডিরেকশনাল ডিভাইসেস কি, যেমন বিভিন্ন ধরনের ক্যামেরা, ইউএসবি ডিভাইসেস, এগুলো আপনি এখানে সরাসরি কানেক্ট করে কি করতে পারবেন, আমার এই প্রসেসরের সাথে বিভিন্ন ডেটা আদান প্রদান বা প্রসেসিং করাতে পারবেন। আচ্ছা, কিন্তু আমরা এই কোর্সে এটা পড়বো না, বিকজ ইট ইনক্লুডস আ লট অফ প্রোগ্রামিং, আ লট অফ ওয়ার্ক। আমরা যেটা দেখব, এইচবি 1 বাস নিয়ে আমরা মেইনলি পড়াশোনা করব। এইচবি 1 বাসের সাথে আমার বিভিন্ন ধরনের পোর্টস, ডিজিটাল অ্যানালগ পোর্টস কানেক্টেড থাকে, এবং এটার সাথে সরাসরি বিভিন্ন অন চিপ পেরিফেরালের সংযোগ রয়েছে। সো আমরা বিভিন্ন ধরনের লো লেভেল ডিভাইস বা হচ্ছে লো লেভেল সেন্সরস কিভাবে ইন্টারফেসিং এর কাজটা করে এই সম্পূর্ণ পার্টটা ব্যবহার করে, সেটাই হচ্ছে এই কোর্সে শিখবো। আচ্ছা, তো একটু দেখার চেষ্টা করি যে এই যে মেন বাসটা, এটাকে এইচবি 1 বাসটা কি যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে আমি দেখব এটাকে আরো দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এপিবি 1 আর একটা হচ্ছে এপিবি 2। এপিবির ফুল মিনিং হচ্ছে হাই অ্যাডভান্স পেরিফেরাল বাস। অ্যাডভান্স পেরিফেরাল বাস মানে এটা নামের মধ্যেই বলা আছে যে আমি বিভিন্ন ধরনের এক্সটার্নাল আইও বা ইন্টারনাল আইও বা পেরিফেরালস হচ্ছে কি করব, কানেক্ট করব, এবং তখন কিছু একটা হবে এটার সাথে, অ্যাডভান্স কোন একটা কাজ হবে। আচ্ছা, সো আমার এইচবি 1টা আছে, এটাকে আমি যে দুই ভাগে ভাগ করলাম, 1 and 2, এপিবি 1, এপিবি 2। একটু যদি লক্ষ্য করি এটার আবার অনেক ব্রাঞ্চেস আছে, তাই না? এপিবি 2 যদি দেখেন আপনি দেখবে বিভিন্ন ধরনের টাইমার্স, পিডাব্লিউএম, তারপর এই যে একটু আগে আমরা বিভিন্ন প্রোটোকলস এর কথা দেখে আসলাম, ইউএসআরটি, এসপিআই, তারপর এডিসি, ডিএসিস, এগুলা কিন্তু কানেক্টেড। আবার এপিবি 1 কে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন এখানেও টাইমার্স আছে, ইউএসআরটি আছে 2, 3, তারপর ইউএআরটি আছে, এসপিআই আছে, আই2সি আছে, তারপর এই যে ক্যান আছে, একটু আগে আমরা যাদেরকে দেখে আসলাম। সো এই প্রোটোকল গুলো আমার কি অন চিপের মধ্যে অবস্থিত। সো এখন আমার ইন্টারনাল সিস্টেমটা কমপ্লিটলি এমন, এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ ওরা এক্সিকিউট করে থাকে। আচ্ছা, এখন আমাদের যেই জিনিসটা দেখতে হবে, এই এইচপি 1 এর সাথে দেখেন আরো দুইটা স্পেশাল কম্পোনেন্ট কানেক্টেড। একটা হচ্ছে আরসিসি, রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোল, আর একটা হচ্ছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এই শব্দটা অবশ্যই আইবেট আপনারা শুনেছেন। এই সাইক্লিক রিডান্ডেন্সি চেক মেকানিজমটা অ্যাকচুয়ালি কি করে, কেউ কি বলতে পারবেন? আমি একটা সার্টেন টাইম পর পর চেক করে নাকি? হ্যাঁ, গুড। একটা সার্টেন টাইম পর পর চেক করে, বাট চেক জিনিস কি চেক করে, ডেটা বা ইনফরমেশন। আমার সিস্টেমে যত ধরনের ডেটা আদান প্রদান হচ্ছে এই বাসটার মাধ্যমেই তো আদান প্রদান হয়, তাই না? তো একটু পর পর চেক করে যে আসলে ডেটার মধ্যে কোনো ভুল আছে নাকি, আমি কোনো রং ইনফরমেশন দিচ্ছি নাকি, এই জিনিসগুলো ও চেক করে। আচ্ছা, সো এরপর আমি দেখব আমাদের মানে মেইন কাজ হবে যে প্রোগ্রামিং এর যে সেকশনটার উপর, সেটা হচ্ছে আমার পোর্ট। ঠিক আছে? এইচপি 1 যে বাসটা রয়েছে সেটার সাথে আমার 8টা ডিজিটাল পোর্ট কানেক্টেড, জিপিআইও পোর্ট এ থেকে শুরু করে জিপিআইও পোর্ট এইচ পর্যন্ত। ঠিক আছে?
সো A থেকে H পর্যন্ত এই GPIO ডিজিটাল পোর্টগুলার প্রত্যেকটার মধ্যে 16টা করে পিন থাকে। পোর্ট A এর সাথে অ্যাসোসিয়েটেড পিন হচ্ছে PA0 থেকে PA15, বি তেও 16টা, সি তেও 16টা, ডি তেও 16টা, এক্সেপ্ট পোর্ট H। পোর্ট H এ শুধুমাত্র 2টা পিন থাকে, PH0, PH1। সো এই পার্টটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করব। কেন? কারণ আমরা এই অংশেই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আইও ডিভাইস কানেক্টেড করি এবং চাই যে ও প্রসেসরের সাথে বা কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করুক যে কোনো। আমরা এই কাজগুলো কিভাবে করে আইও সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে ইন্টারফেসিং এর মাধ্যমে কিভাবে ইনস্ট্রাকশন আদান প্রদান করে সেটা আমরা প্রোগ্রামিং করে শিখবো এই এই চ্যাপ্টারে। সো আমার কি জানতে হবে, মেইনলি AHB1 এর সাথে 8টা ডিজিটাল বা মানে পোর্ট কানেক্টেড এবং প্রত্যেকটা পোর্টেই 16টা পিনস আছে। এই 16টা পিনসকে আপনি ভার্চুয়াল পিনস হিসেবে আইডেন্টিফাই করতে পারেন। এদের প্রত্যেকটা পিনের কিন্তু বোর্ডের উপরে অবস্থান নাই। সোজা কথা বলতে আপনি যদি দেখেন এখানে কি এইগুলোতেই তো আপনি আইও লাগাতে পারবেন, তাই না? কিন্তু এখানে দেখেন তো, আমার যদি প্রত্যেকটা পোর্টে 8টা করে পিন থাকে তাহলে আমার কি এক্সেপ্ট হচ্ছে পোর্ট আমার কি পোর্ট H এইচ, তাহলে হচ্ছে আমার কয়টা পিন হচ্ছে? 127 না? না মানে পোর্টস কয়টা লাগবে, যে আমার 8টা পোর্ট আছে, 8টা পোর্টেই হচ্ছে আমার 8টা করে পিন আছে, তাহলে এটা 64টা পোর্টস কি এখানে আছে? কিন্তু 8টার মধ্যে সবগুলাতেই কিন্তু নাই অ্যাকচুয়ালি। সো 8টা পোর্টের মধ্যে 7টায় হচ্ছে আমার কি আছে, 8টা করে পিন আছে, তাই? সরি, হ্যাঁ, 8টা পোর্টের মধ্যে 7টায় হচ্ছে 8টাতেই আমার 7টার মধ্যে 8টা করে পিন আছে। সো 56 প্লাস 2, কারণ পোর্ট এইচে আমার 2টা পিন আছে শুধুমাত্র, তাই না? এটা কি বুঝছি আমরা? নট দিস, যে আমার 8টা পোর্ট আছে, জিপিআইও 8 পোর্টস আর দেয়ার, জিপিআইও এ থেকে শুরু করে এইচ পর্যন্ত, তাই না? প্রত্যেকটা পোর্টে এ থেকে জি পর্যন্ত সবার মধ্যে এই 7টা পোর্টে হচ্ছে আমার 8টা করে পিন আছে। সো 56টা পোর্ট পিন ম্যাম আমার প্রয়োজন। 16টা করে পিন আছে না বলছিলেন? ও সরি সরি, এক্স্যাক্টলি, সরি। আচ্ছা, থ্যাংক ইউ। সো 16টা করে পিন আছে, মাই ব্যাড। সো এই 16টা পিন হচ্ছে আমার যাই আসবে এটার সাথে আমি কি করব, 2 যোগ করব, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমার কি এতগুলা বেশি পিন পোর্ট আমার কি বোর্ডের মধ্যে অবস্থান করতেছে আছে? বলেন তো। নাই। কিন্তু আমরা যদি একটু ইন্ডাস্ট্রিয়াল সেকশনটায় যাই, এখানে আবার একটু সংখ্যাটা বেশি, ঠিক আছে? সো আমার ফিজিক্যাল পিনস অথবা পোর্টস আমার বোর্ডে আছে, তবে বাট লিমিটেড, অল্প সংখ্যক। সবগুলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এখানে নাই, বাট মোস্টলি হচ্ছে ওরা ভার্চুয়াল। মানে কি করতে পারেন আপনি, সফটওয়্যারে অথবা প্রোগ্রাম করে আপনি কি করতে পারেন, একটা পোর্টকে ধরেন এই পোর্টের মধ্যে একটা আইও কানেক্ট করলে সেটাকে আপনি এই পার্টিকুলার পোর্টটাকে মাল্টিপল পিনে ভাগ করে দিতে পারেন। সেটাও আমরা দেখবো আমরা কিভাবে এটা করি, ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, আমার কাছে কি আছে, 7টা পোর্টের প্রত্যেকটাতে 16টা করে পিন আছে, প্লাস পোর্ট এইচ এ 2টা পিন আছে, ঠিক আছে? এ থেকে জি পর্যন্ত এই যে 7টা পোর্ট, এখানে প্রত্যেকটা 16টা করে পিন আছে, শুধুমাত্র পোর্ট এইচ এ 2টা পিন আছে। সো হোয়াট এভার দ্য নাম্বার ইজ, ইটস আ বিগ নাম্বার। সবগুলার পোর্ট কিন্তু বা ফিজিক্যাল পোর্টস বা পিনস, বা আমি যে এই পিনগুলোতে একটা আয়ো লাগাবো, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, এভাবে করে করে একদম লাস্ট পর্যন্ত পিনে যে আয়ো লাগাবো এতগুলা আমার জায়গা নাই। ফিজিক্যাল পিনস আর লিমিটেড, আছে বাট লিমিটেড। কিন্তু মোস্টলি আমার কি ভার্চুয়াল, এগুলোকে আমি সফটওয়্যারে বা প্রোগ্রামে কি করতে পারি, কোডের মাধ্যমে ম্যানিপুলেট করতে পারি। কিভাবে করতে পারি এটা আমরা সামনে দেখব। আচ্ছা, সো এখন এই যে আমরা দেখলাম, সো এই ডিজিটাল পোর্টগুলোর এই ইনফরমেশনটা সবসময় মনে রাখার চেষ্টা করব। সো মোটামুটি আর্কিটেকচার নিয়ে আমাদের একটা ধারণা কি হয়েছে? তাহলে আমরা এখন বলতে পারবো না এসটিএম এর ভিতরে অ্যাকচুয়ালি মেইন কি কি কম্পোনেন্ট আছে? ইয়েস সো ম্যাম। আপনাদের একটা কোয়েশ্চেন আছে যে ড্র দ্য আর্কিটেকচার অফ 80 STM32 মাইক্রোকন্ট্রোলার। তখন কি আমরা এটা আঁকবো?
এটা সম্ভব? এটা কিন্তু না সম্ভব না। এটা সম্ভব না। সো আমরা একটা সিম্পলিফাইড ভার্সন আপনাদের জন্য বের করছি, সেটা হচ্ছে দিস ওয়ান। আপনাদের এটা আঁকতে হবে। সো ওয়ান অফ দ্য কোয়েশ্চেনস আর যে আমার STM32 যে মাইক্রোকন্ট্রোলারটা আছে সেটার একটা ডায়াগ্রাম ড্র করো। তখন ইউ উইল ড্র দিস সিম্পলিফাইড ডায়াগ্রাম যেটার মধ্যে শুধুমাত্র AHP1 এর পার্টটা অবস্থিত। ঠিক আছে? এখানে দেখেন Yes. কি আছে, ARM Cortex প্রসেসর, 3টা বাস, DMA, এক্সটার্নাল মেমোরি, ফ্ল্যাশ, SRAM, AHB1, AHB2টাকে কিন্তু আমি বাদ দিয়ে দিছি, কোনো দরকার নেই ওকে পড়ার। ঠিক আছে? সো AHB2টা তো আমি এই কোর্সে স্টাডি করব না, আমি এইখানে অ্যাসোসিয়েটেড সবকিছু স্টাডি করব। সো আমার একটা RCC আছে, CRC আছে, APB1, APB2, এগুলার সাথে টাইমার্স, PWM, USRT, SPI, ADC, এখানে আরো দুইটা জিনিস আপনারা ড্র করবেন, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে গিয়ে ডিএসি, এটা আমি আপডেট করে দিব। আচ্ছা যাই হোক, সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা এভাবে ব্যবহার করি। আর এই যে ডিজিটাল আইও পোর্টস ছিল 8টা, এগুলা হচ্ছে এভাবে লিখবেন, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা হচ্ছে বাস 3টা সম্পর্কে একটু সংক্ষেপে দেখি। এই আই বাস, ডি বাস, এস বাস, এটার কাজগুলো আপনারা এক লাইনে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেটুকু শেখা দরকার ওইটুকুই। আমার আই বাস হচ্ছে মেইনলি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ফেচ করতে সাহায্য করে মেমোরি কম্পোনেন্টস থেকে। ঠিক আছে? ইনস্ট্রাকশন, কোড, মোর স্পেসিফিক্যালি কোডস বা ইনস্ট্রাকশন ফেচ করতে সাহায্য করে। ডি বাস হচ্ছে কি আমার ডেটা ফেচিং এর জন্য কাজ করে। ঠিক আছে? সাইমultaneously ও কোডও নিয়ে আসতে পারে, তাড়াতাড়ি ক্যালকুলেশনের মাধ্যমে কোডের সাথে যাবতীয় যা যা ডেটা ইনফরমেশন ও ডি বাসের মাধ্যমে নিয়ে আসে। ঠিক আছে? এইটার ভিতরের আর্কিটেকচারটা আরো ইন্টারেস্টিং। ঠিক আছে? বেশ কমপ্লেক্স বাট ইন্টারেস্টিং। এখানে পাইপলাইনিং হচ্ছে গিয়ে মাল্টি লেয়ারে পাইপলাইনিং হয়। সো খুব তাড়াতাড়ি 3টা বাস দিয়ে আমি ইনস্ট্রাকশন আনতে পারি, ডেটাও আনতে পারি, ডিকোডও করতে পারি, এক্সিকিউটও করতে পারি। সো দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। সো এই ডেটা বাস দিয়ে আমি মানে ডি বাসটা হচ্ছে শুধু ডেটার জন্য কাজ করে। এস বাস হচ্ছে গিয়ে এস র্যাম এর সাথে কমিউনিকেট করে। ঠিক আছে? মোর স্পেসিফিক্যালি এস র্যাম এর সাথেও কমিউনিকেট করে। এখন মোর স্পেসিফিক্যালি এস র্যাম এর সাথে কমিউনিকেট করে, কি কমিউনিকেট করে? এস র্যাম এর মধ্যে কি থাকে কেউ কি জানেন? SRAM বেসিক্যালি আমার স্ট্যাক, হিপ, বিভিন্ন ভ্যারিয়েবলস এইসব নিয়ে কাজ করে। ঠিক আছে? SRAM এর প্রোগ্রাম চলাকালীন সময় বা কোনো একটা কি বলে ইন্টারাপ্ট আসলে মাল্টিপল প্রোগ্রামকে আপনি কোথাও যদি পুশ করে রাখতে চান, তাহলে হচ্ছে SRAMটা সেক্ষেত্রে হেল্প করে। স্ট্যাক, হিপ, তারপর হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবলস, বিভিন্ন ধরনের ছোটখাটো ডেটা বা ইনফরমেশন আপনি সাময়িক সময়ের জন্য এখানে রাখতে পারেন। সো ওই ইনফরমেশনগুলো পরবর্তীতে যদি মাইক্রোপ্রসেসর ব্যবহার করার প্রয়োজন হয়, তখন হচ্ছে গিয়ে আমার এস বাসটা সেগুলোকে ব্যবহার মানে নিয়ে আসে। ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমার 3টার কাজ। ইনস্ট্রাকশন, আই বাস ইনস্ট্রাকশন কালেক্ট করবে মেমোরি থেকে, ডি বাস মেমোরি হোক বা আইও হোক সেগুলো থেকে ডেটা কালেক্ট করবে। ঠিক আছে? এস বাস মোর স্পেসিফিক্যালি কার সাথে কাজ করবে? এস র্যামের সাথে কমিউনিকেট করে। ঠিক আছে? এস বাস অল্প করে বিভিন্ন ইনস্ট্রাকশনও ফেচ করতে পারে, বাট ইনস্ট্রাকশন ফেচ করার জন্য মোস্ট এফিশিয়েন্ট হচ্ছে আই বাস। ঠিক আছে? বাট আই বাস যদি বেশ বিজি থাকে, তাহলে এস বাস দিয়ে আপনি সামান্য পরিমাণ ইনস্ট্রাকশনও ফেচ করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যন্ত আর্কিটেকচার রিলেটেড কোয়েশ্চন আছে কারো কোনো? No, ma'am. ওকে, ফাইন। এটা রিলেটিভলি আপনাদের কাছে খুব নতুন, এই ইনফরমেশনগুলো আমি যা বলছি সবই নতুন, আপনারা শুনতেছেন। তো তেমন একটা প্রশ্ন অ্যারাইজ করার কথা না এট দিস পয়েন্ট, যখন নিজেরা একটু পড়ালেখা করবেন অথবা তখন কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে। আচ্ছা, ফাইন। এখানে একটু আমি যা বললাম এসব লিখা আছে, বাট আমি ওই অনেক যদি আসে যে আমার এই যে এসটিএম এর মানে এসটিএমটা আছে, ওর যে বাস ডেটা বাসেস গুলা সেগুলো কি কি কাজ করে লিখো, তাহলে হচ্ছে আপনারা ওরকম করে আমি যেভাবে বললাম সেভাবে লিখে দিলেই এনাফ। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এগুলো সম্পর্কে তো আমরা দেখেছি, এপিবি, এইচবি এগুলোর মানে কি শুনছি, ফাইন। সো লেটস কাম টু দিস টু কম্পোনেন্টস, আরসিসি এবং সিআরসি। এগুলো কি একটু দেখি। ও, আচ্ছা, এখানে আমি কি দেখলাম যে আমার AHP1 এর সাথে কে কানেক্টেড থাকে? আরসিসি আর সিআরসি। সিআরসি হচ্ছে গিয়ে সাইক্লিক রিডান্ডেন্সি চেক
ও আমার পুরা সিস্টেমে কোনো একটা আইও বা মেমোরি কম্পোনেন্ট এদের থেকে যত ইনফরমেশন বা ডেটা আদান প্রদান হয়, ধরেন যে হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে আইওতে ডেটা আসছে, আইও থেকে মাইক্রোপ্রসেসরে ডেটা যাচ্ছে, তারপরে বাস ম্যাট্রিক্সটারই অংশ তো হচ্ছে এইচবি, তাই না? সো এই মেমোরি কম্পোনেন্টের থেকেও আমার যদি কোনো ইনফরমেশন আইওতে যায়, আইও থেকে কোনো ইনফরমেশন সরাসরি ডিএমএ কে ব্যবহার করে যদি আমি মেমোরিতে রাখতে চাই, এখানে কিন্তু ডিএমএস আছে, ঠিক আছে? সো ও কি করবে, এই পাথটা অ্যাকচুয়ালি চেক করবে আমার মেমোরি থেকে আইও আর আইও থেকে প্রসেসর, এই রাস্তায় যত ডেটা বা ইনফরমেশন যাচ্ছে এরা কি সঠিক নাকি, কোনো ভুল হচ্ছে নাকি। সো ইট চেকস ফর রিডান্ডেন্সি, ইট চেকস ফর ইরর্স, ঠিক আছে? ইট চেক ফর মানে দ্য ডেটা ইন্টিগ্রিটি, সরি, ইট চেক ফর ইরর, ইট চেকস ফর আমার হচ্ছে গিয়ে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি এই দুইটা জিনিস চেক করে। প্লাস ওর মেইন তাহলে কাজটা কি দাঁড়ালো, ইট এনশোরস ডেটা ইন্টিগ্রিটি, আমার সিস্টেমে যে ডেটাগুলো আদান প্রদান হচ্ছে আইও থেকে, সেটার ডেটা ইন্টিগ্রিটিটা ও এনশোর করে। কিভাবে করে, ওর মধ্যে ও বেসিক্যালি একটা রেজিস্টার লাইক সার্কিট, ওর মধ্যে একটা যে মেইন কম্পোনেন্টটা থাকে, ফিক্সড পলিনোমিয়াল জেনারেটর, ফিক্সড পলিনোমিয়াল জেনারেটর। ও কি করে, এইটা হচ্ছে একটা এটা ইটস লাইক আ রেজিস্টার। সো এটার মধ্যে ও 32 বিটসের একটা ম্যাথমেটিক্যাল কম্বিনেশন কিছুক্ষণ পর পর জেনারেট করতে থাকে, ঠিক আছে? এটার বিভিন্ন লজিক আছে 32 বিটস কিভাবে জেনারেট করে। সো এটা না জানি আমরা, আমরা শুধু জানি যে ওর মধ্যে যে মেইন কম্পোনেন্ট বা মেকানিজম যে এই কাজটা করে, ইরর চেকিং বা রিডান্ডেন্সি চেকিং, এটা হচ্ছে কি একটা রেজিস্টার লাইক সার্কিট, ফিক্সড পলিনোমিয়াল জেনারেটর, 32 বিটসের একটা ডেটা, একটা কম্বিনেশন, ম্যাথমেটিক্যাল কম্বিনেশন বারবার জেনারেট করতে থাকে কিছুক্ষণ পর পর, এবং সম্পূর্ণ পাথ দিয়ে কি পরিমাণ ডেটা যাচ্ছে, ওয়ান জিরো ঠিক মতো পৌঁছাচ্ছে নাকি, কোথায় যাওয়ার কথা ছিল, এই সকল জিনিসগুলা ও হচ্ছে আইডেন্টিফাই করে বা ইরর চেক করে, রিডান্ডেন্সি চেক করে। এই হচ্ছে গিয়ে আমার সিআরসির কাজ। আরসিসি তে যদি আসি, আরসিসি হচ্ছে রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোল। রিসেট ক্লক কন্ট্রোলে কি হচ্ছে, আমার এই আরসিসি রেজিস্টার ব্যবহার করে আমি 3 ধরনের রিসেট অপারেশন করতে পারি, 3 টাইপস রিসেট অপারেশন। আর আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে ক্লক কন্ট্রোল। ক্লক কন্ট্রোলটা কিসের জন্য হয়, ক্লক কন্ট্রোল এই যে আমার 8টা ডিজিটাল পোর্ট আছে, এই 8টা ডিজিটাল পোর্টে আরসিসি রেজিস্টার বা এইচবি ওয়ান রেজিস্টারও বলা হয়, কিন্তু এইচবি ওয়ান ইএনআর রেজিস্টার, এটা আরেকটা নাম আছে এইচবি ওয়ান ইএনআর, ঠিক আছে? আইদার ওয়ে আপনাদেরকে এটাকে ল্যাবে ডিনোট করতে পারে, আরসিসি অথবা এইচবি ওয়ান ইএনআর, ঠিক আছে? সো এই দুইটা অল্টারনেটিভ নেম আর কি। সো আরসিসির মেইন কাজ হচ্ছে তিনটা, মানে 3 টাইপ অফ রিসেট অপারেশন এক্সিকিউট করে, একটু পরে বলছে কি কি। দেন আরেকটা হচ্ছে ক্লক কন্ট্রোল, এই যে 8টা জিপিআইও পোর্ট, চিন্তা করেন এই একটা পোর্টে, ধরেন পোর্ট এ তে আপনি একটা আইও কানেক্ট করলেন। সো আপনার এটা হচ্ছে গেট ধরেন, ঠিক আছে? এই গেটটা আমি বন্ধ করে রাখছি। সো গেটটা বন্ধ করা, আমি যদি এটাকে চাবি দিয়ে খুলি, তাহলে কিন্তু এখান থেকে ডেটাগুলা ভিতরে আসতে পারবে বা এই ডেটাগুলা এখান থেকে বাইরে যেতে পারবে, তাই না? গেট যদি আমি বন্ধ করে রাখি তাহলে কিন্তু এটা আর হবে না। সো এই চাবির মতো কাজটা করে হচ্ছে আরসিসি রেজিস্টার। কিভাবে করে, আমার যখনই দেখে, যে সময়টাতে দেখে যে আমার এখানে কোনো আইও আছে, ডেটা ওয়েট করছে, আমার পোর্টটাকে খুলে দিলে সুন্দর মতো ডেটা আমার ভিতরে আসবে, আর আমি যেই প্রসেস করা ডেটা সেটাকে আমি বাইরে পাঠাতে পারবো। সো ও হচ্ছে চাবির মতো কাজ করে। এটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্লক কন্ট্রোলিং, যে আপনি পোর্ট গুলাকে আইদার ওপেন করছেন অথবা লক করে দিচ্ছেন। সেটাও আমরা কিছুক্ষণ পরে, না নেক্সট ক্লাসে, আজকে না অবভিয়াসলি, নেক্সট ক্লাসে হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব, ঠিক আছে? সো এটা হচ্ছে ভেরি ফার্স্ট নলেজ অফ ইন্টারফেসিং, যে আপনি হার্ডওয়্যারকে ওপেন করতেছেন বা ক্লোজ করতেছেন কোন একটা ডেটা আইও থেকে নিয়ে আসার জন্য, ঠিক আছে? সো আরসিসি যে এই দুইটা কাজ, আপনাদেরকে অনেক সময় এরকম আসে এক্সামে যে সিআরসির কাজ কি, আরসিসির কাজ কি, তখন আপনারা সিআরসি ঠিক মতো লিখতে পারেন, বাট আরসিসি তে গিয়ে কি করেন জানেন, যে কোনো একটা লিখেন, যে আরসিসি শুধু রিসেট করে,
এবং 3টা রিসেটের নাম লিখে দেন। বাট নো, আরসিসির মেইনলি 2টা কাজ। কাজ নাম্বার 1 হচ্ছে গিয়েও 3 ধরনের রিসেট করে, কাজ নাম্বার 2 হচ্ছে গিয়েও ক্লক কন্ট্রোল করে। কাদের? পোর্ট এ থেকে পোর্ট এইচ এর। ঠিক আছে, মনে থাকে যেন, এই ভুলগুলো করবো না। আচ্ছা, সো রিসেট 3 ধরনের রিসেট আছে, একটা হচ্ছে সিস্টেম রিসেট, পাওয়ার রিসেট, আর হচ্ছে ব্যাকআপ ডোমেইন রিসেট। এই 3টা হচ্ছে নানান ধরনের, মানে আমার যদি পার্টিকুলার কোনো একটা সিস্টেম থাকে সেটাকে আমি চাইলে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারি। পাওয়ার, বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইকে হচ্ছে ম্যানিপুলেট করা সম্ভব এখানে। তারপর ব্যাকআপ ডোমেইন রিসেট, আপনারা হচ্ছে গিয়ে একটা সিস্টেমের ব্যাকআপ হিসেবে যদি আরেকটা সিস্টেম ডিজাইন করা থাকে, সেটাকেও আপনি কি করতে পারবেন? ওভারটেক করে আমি এটাকেও রিসেট করতে পারবো। এগুলা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অনেক হাই লেভেল মেকানিজম, কমপ্লিটলি মাইক্রো প্রসেসরের সাথে এরা কানেক্টেড। এই ধরনের রিসেট অপারেশন গুলা যে হয় প্রসেসরের সাথে, তো সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো না। আমরা 3 ধরনের রিসেট অপারেশনের নামটা মনে রাখবো। ঠিক আছে, রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোলের 2টা কাজ আছে আরসিটি রেজিস্টারে। একটা হচ্ছে রিসেট করে, আর একটা হচ্ছে পোর্ট এ থেকে এইচ পর্যন্ত সবাকে ক্লক প্রদান করে। ঠিক আছে, ওয়েল এখন আমরা একটু এই জিনিসটা একটু লক্ষ্য করি। আমরা মেইনলি আমাদের এখন যে ইন্টারফেসিং এর পড়াশোনাটা হবে, সেটা হবে হচ্ছে কি আমার এই পোর্ট গুলাকে ঘিরে। ঠিক আছে, সো আমার 8টা ডিজিটাল পোর্ট আছে, পোর্ট এ থেকে শুরু করে পোর্ট এইচ পর্যন্ত। এই পোর্ট এ থেকে শুরু করে এইচ পর্যন্ত যতগুলা হচ্ছে গিয়ে আমি পোর্টস দেখতে পাচ্ছি, এই পোর্টগুলা অ্যাকচুয়ালি কি করে? এই পোর্টগুলা আমার প্রত্যেকটা 16টা পিনের সাথে কানেক্টেড, ফিজিক্যাল ওর পোর্টস বা পিনস আছে বাট লিমিটেড, তাই না? সো এটাকে সফটওয়্যার লেভেল থেকে আমি বিভিন্নভাবে কনফিগার করতে পারি, এটাই তো জেনে আসলাম। ফাইন, সো এই যে পোর্ট দেখতে পাচ্ছি, একটা পোর্ট, পোর্ট এ, এই প্রত্যেকটা পোর্টের মধ্যে 10টা করে রেজিস্টার আছে। প্রত্যেকটা পোর্টে 10টা করে মাইক্রো মিনি মিনি ছোট ছোট রেজিস্টার আছে। এখানে 10টা আছে, এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে। সবগুলা পোর্টে 10টা করে রেজিস্টার্স অবস্থিত। রেজিস্টার্স গুলা কি? এই রেজিস্টারের মধ্যে আমার 5টা ক্লাসিফিকেশন আছে। আমার কনফিগারেশন রেজিস্টার হচ্ছে 1 নম্বর ক্লাসিফিকেশন। আমার এই 10টা রেজিস্টারের মধ্যে 4টা রেজিস্টার হচ্ছে সিস্টেমকে কনফিগার করে, বা ইন্টারফেস গুলো কেমন হবে সেগুলোকে কনফিগার করে। এই যে আইও থেকে আমি ডেটা বা কালেক্ট করব, ইনফরমেশন কানেক্ট করব, বা এখানে প্রসেসরকে পাঠাবো। সো কি ধরনের ইনফরমেশন পাঠাবো, আমার পাথটা কোনটা হবে, কোন লাইন দিয়ে ইনফরমেশন পাঠাবো, কত স্পিডে পাঠাবো, ইনপুট ইনফরমেশন না আউটপুট ইনফরমেশন, এগুলা যে ইন্টারফেস ডিসাইড করে, ওরা হচ্ছে ছোট ছোট রেজিস্টার গুলো ব্যবহার করে এটার জন্য। 1001 এর কম্বিনেশনে এই রেজিস্টার গুলা কাজ করে। 4টা কনফিগারেশন রেজিস্টার আছে। সো STM32 এর কয়টা কনফিগারেশন রেজিস্টার আছে কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, ইয়োর আনসার শুড বি 4 কনফিগারেশন রেজিস্টার্স আর দেয়ার ইন ইচ ডিজিটাল আইও পোর্টস। ঠিক আছে, আচ্ছা, এগুলো কি? মডার, ও টাইপার, ও স্পিডার, পিউপিডিআর। এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করবো, এগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রোগ্রামিং গুলো হবে। ঠিক আছে, আচ্ছা, দেন দেয়ার আর 2 ডেটা রেজিস্টার্স, আইডিআর, ওডিআর, ইনপুট ডেটা রেজিস্টার, আউটপুট ডেটা রেজিস্টার। কোনো ইনফরমেশন আমি নিয়ে আসলাম, এই ইনফরমেশনটা এখানে রাখবো, তাই না? তারপর পাঠাবো। আবার কোনো একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে আমি প্রসেসর থেকে আসলো, ওডিআর এ থাকবে, ওডিআর থেকে আমি পাঠাবো, তাই না? শুধুমাত্র আউটপুট ইনফরমেশন ওডিআর দিয়ে যায় না, আরেকটা পার্টিকুলার প্রসেসর আছে এটার জন্য, এটা হচ্ছে বিট সেট রিসেট রেজিস্টার। সেটা কি করবে? এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আউটপুট ইনফরমেশন পাঠাতে পারে কে? বিএসআরআর রেজিস্টার। ঠিক আছে, ফাইন। তারপর দেয়ার আর সাম লকিং রেজিস্টার, এটা সিকিউরিটি মেকানিজম এনশিওর করার জন্য লকিং রেজিস্টার ব্যবহার করি আমরা। তারপর দেয়ার আর সাম অল্টারনেট ফাংশন রেজিস্টার, এগুলা ডিফাইন করে প্রোটোকলস। ঠিক আছে, আমি যে ডেটা আদান প্রদান করছি, এটা একটা সেট অফ রুল মেনে আমি করব। কোন রুল, কোন পাথ কি, এই জিনিসগুলো ডিফাইন করবে এই রেজিস্টারের ভ্যালু। ঠিক আছে, এগুলো আমরা পড়বো সামনে। সো আমরা যদি দেখি, 4টা কনফিগারেশন রেজিস্টার, 2টা ডেটা রেজিস্টার, একটা সহায়ক ডেটা রেজিস্টার, কয়টা হলো? 7টা। লকিং রেজিস্টার 8টা, অল্টারনেট ফাংশন রেজিস্টার 2টা, তাহলে কত হলো? টোটাল 10টা রেজিস্টার, সবগুলো পোর্টে থাকে।
সেম, কিন্তু প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা করে কিন্তু 10টা রেজিস্টার আছে, গুলিয়ে ফেলবেন না এটাকে, ঠিক আছে? এক ধরনের মানে এই 10টা রেজিস্টার প্রত্যেকটা পোর্টের মধ্যে রয়েছে। সো টোটাল আপনি বলতে পারেন 80 registers are there in this small portion of digital IO ports, ঠিক আছে? এবং প্রত্যেকটার মধ্যে 16টা করে পিন থাকে এক্সেপ্ট পোর্ট এইচ। আচ্ছা, এবং সবগুলো রেজিস্টারে কি 32 বিট চলে? এক্স্যাক্টলি স্যার, সবগুলো রেজিস্টার হচ্ছে 32 বিটসের রেজিস্টার। এই যে 32 বিটস ডেটা রেজিস্টার, 32 বিটস কনফিগারেশন রেজিস্টার। কারণ মেইন রিজনটা কি, আমার যে প্রসেসরটা ইউজ করছি আমরা, সেটার ওয়ার্ড লেংথ কত? 32। 32 বিটস। আমি একটু আগে পড়েছি না এখানে। সো Yes, এটা ma'am. কিন্তু আমরা জানি, এই নলেজগুলা কিন্তু আমাদের আসছে হচ্ছে কোত্থেকে? আমরা 34। হ্যাঁ, 341। সো আমার মানে মাইক্রো প্রসেসরের ডেটা বাস লেংথ যতটুকু হবে বা ওয়ার্ড লেংথ যতটুকু হবে, রেজিস্টারও কিন্তু কি করবে? অতগুলা বিটসেরই হবে, তাই না? Yes, ma'am. আচ্ছা, সো এখন আসি হচ্ছে আমরা, এইটুকু তো দেখলাম আমরা। লাস্ট কন্টেন্ট অফ টুডে ইজ টু নো এই প্রসেসরগুলোর মানে সরি এই প্রত্যেকটা পোর্টের ভিতরে আসলে কি থাকে। যে আমি বললাম 10টা করে রেজিস্টার আছে, একটু দেখি। এই পোর্টের ভিতর জাস্ট একটা ইলেকট্রনিক লেভেলের কাজ, এটা ট্রিপলি ইঞ্জিনিয়ার্সরা খুব ভালো মতো বুঝবে বা বোঝা উচিত তাদের। বাট আপনাদের ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া, ইউ হ্যাভ টু নো দিস, যে আচ্ছা কি কি কিভাবে থাকে। এটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন, দিস হোল ব্লক ইজ আ জিপিআইও পোর্ট, ঠিক আছে? পোর্ট এ যদি আপনি ধরেন, পোর্ট এও দেখতে এরকম, পোর্টের ভিতরের মেকানিজম গুলো ওইভাবে ডিজাইন করা। পোর্ট বিও দেখতে এমন, পোর্ট সিও দেখতে এমন। সবগুলার ভিতরের চেহারা বা ভিতরের আর্কিটেকচার দেখতে বা ভিতরের ডিজাইন দেখতে এমন। সো আমি ধরে নিচ্ছি যে এটা আমার জিপিআইও পোর্ট এ, ঠিক আছে? এই যে ছবিটা, এই যে জিনিসটা আমি দেখতেছি একটা ব্লক, এটাকে যদি ভিতরের চেহারা আমি দেখতে চাই যে ভিতরে কি কি আছে, তাহলে ইট উইল বি সামথিং লাইক দিস। আচ্ছা, তো এখন এইটার মধ্যে আমি কি জানি, যে আমরা জানি যে আমার আইও পোর্টস আছে 16টা। যদি আমার এটা ওকে, যদি এটা এটা হচ্ছে আমার ফিজিক্যাল আইও পিন। সো এখানে আমি কি করলাম, একটা আইও কানেক্ট করলাম, ঠিক আছে? এই আইও পিনটা যে কোনো পিন হতে পারে। আমরা জানি প্রত্যেকটা পোর্টে 16টা করে পিন, ভার্চুয়াল পিনস থাকে। ফিজিক্যাল এক্সিস্টেন্সও এদের থাকতে পারে আবার, বাট মোস্টলি হচ্ছে ভার্চুয়াল। এটা যদি পিন নাম্বার 0 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, দেন গ্র্যাজুয়ালি এটা ধরলাম 7 নাম্বার পিন, 8 9 এরকম করে 14 15। সো আমার কি 16টা পিন আছে, তাই না? 16টা পিন, কিছু ভার্চুয়াল থাকতে পারে, কিছু অন বোর্ডেও এদের উপস্থিতি থাকতে পারে। সো আমরা যে কোনো একটা আইও পোর্ট সিলেক্ট করে নিলাম বা পিন সিলেক্ট করে এখানে আমি একটা জাম্পার ওয়্যার দিয়ে একটা আইও কানেক্ট করলাম, ধরেন এটা একটা সেন্সর, ঠিক আছে? সো এই সেন্সরটা কি করছে, এই সেন্সরটা ধরেন একটা ইনপুট ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে? ইনপুট ইনফরমেশন পাঠাবে, একটা ইনপুট ডেটা ইনপুট করবে। সো ওর আসলে বিভিন্ন স্টেপ দিয়ে যেতে হয়। এই যে আমি আইওটাকে, এখানে একটু সবাই মনোযোগ দিব, ঠিক আছে? আমি কনফিগারেশন রেজিস্টার গুলা, এই যে রেজিস্টার গুলা দেখালাম, মোডার, ও স্পিডার, ও টাইপার, আই এদেরকে আমি একটু কাজ করানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা বুঝে গেলে নেক্সট ক্লাসে খালি আমরা প্রোগ্রামিং করব। সো এই যে আমি পিনস দেখাচ্ছি, আহ, এই যে পিনগুলো আমি ড্র করলাম, ভার্চুয়াল হোক আর অনবোর্ড হোক, এই সকল পিনগুলাকে আমার কনফিগার করতে হবে বা ইন্টারফেসিং কোড লিখে বোঝাতে হবে যে এটা একটা হার্ডওয়্যার, এটা একটা হার্ডওয়্যার, এটা হচ্ছে তোমার রাস্তা, তুমি এভাবে এই পাথটা ব্যবহার করে ডেটা পাঠাও। ইউ হ্যাভ টু প্রোগ্রাম ইট, অর ইন আদার ওয়ার্ডস ইন্টারফেস ইট। হাউ ডু ইউ ডু দ্যাট? ইউজিং মোডার রেজিস্টার, ঠিক আছে? মোডার রেজিস্টার কি? এই যে কনফিগার রেজিস্টারের মধ্যে প্রথম রেজিস্টারটা হচ্ছে মোডার রেজিস্টার। এটা কি করে? অ্যাকচুয়ালি জিপিআইও পোর্টস গুলার পিনকে কনফিগার করে, ঠিক আছে? যতগুলা পিন আছে, আপনি যেই পিনই ব্যবহার করেন না কেন, ফর এক্সাম্পল এটার জন্য আপনি 7 নাম্বার পিনটা ব্যবহার করেছেন। তো 7 নাম্বার পিনকে যদি আপনি রাস্তাটা বোঝাতে হয় যে ইনপুট ইনফরমেশন তোমার পোর্টের ভিতরে আনতে হবে, সো আপনার এই রেজিস্টারকে আগে প্রথমে বোঝাতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু। আচ্ছা, কিন্তু এর আগেও একটা মানে লেয়ার আছে। আমাকে একটু বলেন তো, আরসিসি নামে একটা কথা বলেছি না আমি, এটা যদি জিপিআইও পোর্ট এ হয়,
এই পোর্টটার গেটটাকে আমার খুলতে হবে না? এখানে তো প্রসেসর, আমার ধরেন এটা আমার প্রসেসর। সো ইফ দিস ইজ মাই গেট, আমার গেটটাকে তো ওপেন করতে হবে। গেট ওপেন করার জন্য প্রথম কাজ হচ্ছে আরসিসি রেজিস্টার ব্যবহার করব। দ্বিতীয় হচ্ছে মোডার কনফিগারেশন রেজিস্টারের মধ্যে মোডারটাকে আমি অন করব। মোডার অন করে হচ্ছে কি আমি পিনগুলোকে কনফিগার করব। লেটার অন যেহেতু আমি ইনপুট ডেটা পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে দেখেন আমার এই জায়গায় এই লেয়ারে একটা পার্ট আছে পুল আপ পুল ডাউন। এইখানে কাজ করবে হচ্ছে গিয়ে আমার পিইউ পি পিইউপিডিআর, ঠিক আছে? এই পোর্শনটাকে কন্ট্রোল করে আমার পিইউপিডিআর রেজিস্টার, দিস ওয়ান। সো এই পিইউপিডিআর রেজিস্টার অ্যাকচুয়ালি আমার ইনপুট ইনফরমেশনটা, যদি যেহেতু একটা কোনো একটা সিগন্যাল বা আইও থেকে নিচ্ছি, কোনো একটা সেন্সর থেকে বা আইও থেকে ইনফরমেশন দিচ্ছি, এই ইনপুট ইনফরমেশনের কোয়ালিটি যদি খারাপ থাকে, ও চাইলে এটাকে পুল আপ করতে পারবে। এই ইনফরমেশনের কোয়ালিটি যদি খুব বেশি ভালো থাকে যে আমার সিস্টেম প্রসেসই করতে পারবে না, তাহলে এটাকে পুল ডাউন করতে পারবে। ফ্রিকোয়েন্সি, ইন আদার ওয়ার্ডস, আমার ইনকামিং ডেটার ফ্রিকোয়েন্সিকে বাড়াতে পারবে অথবা ইনকামিং ডেটার ফ্রিকোয়েন্সিকে কমাতে পারবে, ঠিক আছে? সো পিইউপিডিআর এর এই যে লেয়ারটা, এই লেয়ারটা যে মসফেট লাইক যে লেয়ারটা আমার রয়েছে, এই মসফেট লাইক লেয়ারটা হচ্ছে আমার পিইউপিডিআর রেজিস্টার দিয়ে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ধরেন আমি ধরলাম আমার আরসিসিটাকে আমি 0 ধরি, এটাকে আমি 1 ধরি, এটাকে আমি 2 ধরি। আচ্ছা, এখন এটা আমার 10টা রেজিস্টারের মধ্যে একটা হচ্ছে মোডার, দেন দিস ইজ মাই পিইউপিডিআর। তারপর এখানে দেখেন দুইটা ইউনিট আছে ভিতরে, একটা হচ্ছে ইনপুট ড্রাইভার ইউনিট আর একটা হচ্ছে আউটপুট ড্রাইভার ইউনিট। আমার যেই ডেটাটা ইনপুট হচ্ছে সেটাকে আমি ইনপুট সাইডে ঢুকাই দিব, কারণ আমার আউটপুট না, তো আউটপুট তো আমার আউটপুট ইউনিট দিয়ে আসবে। সো ইট উইল গো টু দ্য ইনপুট ড্রাইভার ইউনিট। এখানে দেখেন একটা স্মিথ ট্রিগার আছে। স্মিথ ট্রিগার অ্যাকচুয়ালি কি করে, আমার কোনো ডেটা থেকে হচ্ছে গিয়ে আমার কোনো নয়েজ থাকলে সেটাকে মানে মাইনাস ক্যান্সেল আউট করে অথবা অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে। আই হোপ আপনারা যারা 250 251 এগুলো করেছেন, তারা স্মিথ ট্রিগার কি করে এটা সম্পর্কে জানেন। সো স্মিথ ট্রিগারের দুইটা কাজ, একটা হচ্ছে নয়েজ রিডাকশন আর ডেটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। সো আমার সেন্সর ইনপুট গুলো সবসময় মোস্টলি অ্যানালগ হয়, ঠিক আছে? সো আমার অ্যানালগ ইনফরমেশন যদি কি আমার ডিজিটালে তো কনভার্ট করে প্রসেসরকে বোঝাতে হবে, তাই না? সো তখন ও কি করে, ও স্মিথ ট্রিগার দিয়ে ডেটাটাকে অ্যানালগ ডেটা ও হচ্ছে স্মিথ ট্রিগার দিয়ে পাস করায়, এক্সেস নয়েজ রিডিউস করে এবং আমার এই অ্যানালগ ডেটাকে কি ডিজিটালি কনভার্ট করে। সো ঠিক আছে, এই ডিজিটালি কনভার্ট করার পর দেখেন দিস ইজ আইডিআর, ইনপুট ডেটা রেজিস্টার। এই ইনপুট ডেটা রেজিস্টারটা আমি কি করব, মধ্যে ইনফরমেশনটা রাখবো, লেটার অন মাইক্রোপ্রসেসর ওর প্রয়োজন মতো রিড করে নিবে। আমরা কি এটা বুঝতে পারছি যে আসলে কি হলো? মানে মেইন একদম বেসিক যেটা, এটা ইয়েস নিয়ে ম্যাম। কারো কোয়েশ্চেন? আচ্ছা, দেখেন আমি এখানে একটা রোমান সংখ্যা দিয়েছি 1। সো আপনাদের একটা কোয়েশ্চেন আসে যে হচ্ছে গিয়ে আমার তোমার STM32 মাইক্রো কন্ট্রোলারের ইনপুট ইউনিটে বা হচ্ছে ইনপুট ড্রাইভারে কতভাবে ডেটা প্রসেস হতে পারে, ইন হাউ মেনি ওয়েজ দ্য ইনপুট ড্রাইভার অফ ইচ ডিজিটাল জিপিআইও পোর্ট প্রসেসেস ইনফরমেশন অর ডেটা, ঠিক আছে? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, বা আপনি যেভাবে উল্টা করে নাম দিতে পারেন, এটা 1 বলতে পারেন, এটা 2 বলতে পারেন, এটা 3 বলতে পারেন, বা এটাকে 1 বলতে পারেন, এটাকে 2 বলতে পারেন, 3 বলতে পারেন, ডাজন্ট ম্যাটার, দ্য নাম্বার ডাজ নট ম্যাটার, আমি এভাবে দিচ্ছি। সো 1 নাম্বার ওয়ে হচ্ছে সরাসরি কোনো একটা অ্যানালগ ডেটা যদি আসে, সেটাকে স্মিথ ট্রিগার দিয়ে পাস করে নয়েজ রিডাকশন করা, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, আইডিআর রেজিস্টারে রাখা, দেন মাইক্রোপ্রসেসর সেটাকে প্রয়োজন অনুযায়ী পড়ে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার উপায় প্রসেসিং এর। 2 নাম্বার উপায় হচ্ছে গিয়ে অল্টারনেট ফাংশন পাথটা ইউজ করা। এই যে অ্যানালগ ডেটাটা যে আসতেছে, সেটা যদি এমন কোনো একটা পার্ট হয় যে প্রোটোকল ফলো করতেছে, ধরেন কোনো একটা প্রোটোকল ফলো করে আমি কোনো একটা ডেটা পাঠাতে চাচ্ছি মাইক্রোপ্রসেসরের, প্রসেসরের এন্ড থেকেও এই সেট অফ প্রোটোকলটা মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে আমি আর সোজাসুজি আইডিআর থেকে পাঠাতে পারবো না। হোয়াট আই হ্যাভ টু ডু,
ডিজিটালি কনভার্ট করে আমার পাঠিয়ে দিতে হবে অন চিপ পেরিফেরালে। ঠিক আছে, এটাকে আমরা বলছি অল্টারনেট ফাংশন ইনপুট পাথ। ওকে, অন চিপ পেরিফেরাল কারা মনে আছে? আমরা এই যে ছবিতে দেখছিলাম, এই ছবিতে কি ছিল দেখেন, অন চিপ পেরিফেরালের মধ্যে টাইমার ছিল, বিভিন্ন প্রোটোকলস ছিল। এখন আমার প্রোটোকল যাই হোক না কেন, যেটার সাথে যেই প্রোটোকলগুলো আসতেছে সেটা যাই হোক না কেন, আমার অন চিপ পেরিফেরালে পাঠাতে হবে প্রথমে, আগেই আমি মাইক্রোপ্রসেসরে পাঠাতে পারবো না। এখানে কারো প্রশ্ন? ওকে, ফাইন। So this is basically my second type of way, যে আমার অ্যানালগ ইনফরমেশনটাকে আমি স্মিথ ট্রিগারে পাস করাবো, ডিজিটালে কনভার্ট করব, কোনো পার্টিকুলার প্রোটোকল যদিও ফলো করে সেটাকে আমি অল্টারনেট ইনপুট পাথ দিয়ে, অল্টারনেট ফাংশন ইনপুট পাথ দিয়ে কোথায় পাঠাবো? প্রথমে অন চিপ পেরিফেরালে, দেন হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, আচ্ছা। দেন দেয়ার ইজ আ থার্ড ওয়ে, অ্যানালগ ইনফরমেশন। আমার যদি ওই অ্যানালগ ইনফরমেশনের ডিজিটালে কনভার্ট করার প্রয়োজনীয়তা না থাকে, জাস্ট হাই লো কিছু সিগন্যালস থাকে সিস্টেম অ্যানালগ সিগন্যালটাতে, তাহলে আমি কি করব? স্মিথ ট্রিগারে আর পাসই করাবো না, সরাসরি অ্যানালগ ডেটা আমি কি করব? অন চিপ পেরিফেরালে দিব। দেন সেখান থেকে অন চিপ পেরিফেরালে কি থাকে বলেন তো? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার একটা থাকে না? এই দায়িত্ব আর স্মিথ ট্রিগার নিবে না। তখন হচ্ছে এই যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এই যে এডিসি, ও হচ্ছে কি করবে? অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করে কাকে পাঠাবে? প্রসেসরকে পাঠাবে। সো দেয়ার আর থ্রি ওয়েজ। সো আমার অলরেডি এখানে আমি এই যে অ্যানালগ অল্টারনেট ইনপুট ফাংশনটা আমি পড়লাম, এটার সাথে আমার দুইটা রেজিস্টার কানেক্টেড। দুইটা রেজিস্টার এই অ্যানালগ ইনপুট পাথটা, সরি অল্টারনেট ফাংশন ইনপুট পাথটাকে ঠিক করে। এটা কি বলেন তো? অল্টারনেট রেজিস্টার পড়লাম না, অল্টারনেট ফাংশন রেজিস্টার, দিস টু, এই দুইটা হচ্ছে গিয়ে এই পাথের সাথে কানেক্টেড। অল্টারনেট ফাংশন হাই, অল্টারনেট ফাংশন লো, এরা হচ্ছে গিয়ে 4 নাম্বার 5 নাম্বার রেজিস্টার্স। ঠিক আছে, সো মোটামুটি এই হচ্ছে আমার ইনপুট ড্রাইভারের কাহিনী। দেয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কিছু দেখছি। ঠিক আছে, আমি আসতেছি ওখানে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আপনার আউটপুট ড্রাইভারে ডেটা প্রসেসিং কিভাবে হয় সেটার পাথগুলা লিখো বা সেটার টাইপস গুলা লিখো। তখন এখানেও দেখেন তিনটা ওয়ে আছে, তিনটা ওয়ে আমি বলছি। বাট এই যে আমি এতক্ষণ ইনপুট ড্রাইভারের কথা বললাম, এর মাধ্যমে কিন্তু আমরা মাল্টিপল জিনিস দেখছি। প্রথমত, কিভাবে ইনপুট ড্রাইভারে 3 ভাবে সিগন্যাল প্রসেসিং হয়, কি সিগন্যাল? ইনপুট সিগন্যাল কিভাবে প্রসেস হয়। আচ্ছা, আর এছাড়া আমরা দেখছি কি মডার রেজিস্টার পিনগুলোকে কনফিগার করে, পিওপিডিআর আউট মানে ইনপুট ডেটাকে ফ্রিকোয়েন্সি বাড়ায় বা কমায়। তারপর এখানে আমরা দেখলাম আইডিআর রেজিস্টার কি করে? এই ইনপুট ইনফরমেশনগুলোকে হোল্ড করতে পারে প্রয়োজন মতো। অল্টারনেট ফাংশন হাই, অল্টারনেট ফাংশন লো, এই দুইটা রেজিস্টার কি করে? আমার এই যে কোনো প্রোটোকল রিলেটেড যেই কাজ বা ইনফরমেশন বা ডেটা, সেটাকে ও হচ্ছে কি ডিল করে। এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, অল্টারনেট ফাংশন যখনই শুনবেন তখন বুঝতে হবে যে আমার যেই ডেটাটা আসতেছে বা যেই ডেটাটা যাচ্ছে সেই ডেটাটার সাথে একটা সেট অফ রুলস বা প্রোটোকল অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। সো এখানে আমরা আসলে দেখলাম আলটিমেটলি মোডার, কিউপিডিআর, এই যে এই 4টা রেজিস্টার এখানে দেখলাম। ঠিক আছে, ও 5টা রেজিস্টার আইডিয়া সহ একটু দেখে ফেলছি যে অ্যাকচুয়ালি এই পোর্টটার ভিতরে কোথায় কোথায় থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন আসি হচ্ছে আমি ওডিআর এর পার্টগুলা, বা সরি আউটপুটের পার্টগুলাতে। সেম ভাবেই আউটপুটের পার্টে কি হচ্ছে, আমি যদি একটা আইও এখানে কানেক্ট করে রাখি, এখানে আরো পোর্টস এর পিনস আছে। সো আমার এই যে প্রসেসর কি করবে? আমার যদি কোনো প্রসেস করে থাকা ডেটা, এই ডেটাটাকে 3টা লাইন দিয়ে আমার পাঠাতে পারবে এই আইও পর্যন্ত। কি কি লাইন দেখি? প্রথমত, যদি ও চায় আমি এই যে আউটপুট ডেটা রেজিস্টার বা ওডিআর ব্যবহার করে মাইক্রোপ্রসেসর থেকে যে ডেটাটা ও রাইট করবে ওডিআর এ, এখানে দেখেন রিড রাইট দুইটা অপশন আছে। এই প্রসেসিং সিস্টেমটার মেকানিজম এতই স্ট্রং যে ও কি করতে পারে, আমি একটা ডেটা পাঠিয়ে দিয়েছি, রাইট করে দিয়েছি, তাও আমি এবার রিড ব্যাক করতে পারবো, দেখতে পারবো কোনো ভুল হলো নাকি। ঠিক আছে, সো রিড রাইট, এই রেজিস্টারটা থেকে রিড রাইট দুইটাই করতে পারে ও। ঠিক আছে, সো একটু দেখে রাখি এখানে,
সো প্রথম ওয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ে রোমান সংখ্যায় লিখতেছি, এটা কিসের জন্য? আউটপুট ড্রাইভারে কিভাবে ডেটা প্রসেস হয়। সো আউটপুট ড্রাইভারে কিভাবে ডেটা প্রসেস হয় এটা দেখতে গিয়ে আমরা দেখলাম ওডিআর রেজিস্টারে সরাসরি ও হচ্ছে ডিজিটাল ডেটা রাইট করে, সেখান থেকে আউটপুট কন্ট্রোল ইউনিটের মধ্যে এই ডেটাটা যায়, দেন আমার হচ্ছে কোথায় যাবে? আইওতে আউটপুট হিসেবে ডিসপ্লে হবে। ঠিক আছে, মাঝখানে দেখেন একটা মসফেট লাইক স্ট্রাকচার আছে, এইটা কি করে? এইটা হচ্ছে গিয়ে পুশ পুল ওপেন রেইন, এই দুইটা কনফিগারেশনে এটাকে কনফিগার করতে পারে। পুশ পুল ওপেন রেইনের মানে কি? এইটার সাথে যে রেজিস্টারটা অ্যাসোসিয়েটেড সেটার নাম হচ্ছে ও টাইপার রেজিস্টার। ও টাইপার রেজিস্টার, ও হচ্ছে আইদার এই ইনকামিং যে সিগন্যালটা আছে সেটার ফ্রিকোয়েন্সি বাই ডিফল্ট অ্যাজ ইট ইজ রাখতে পারে, অথবা ওপেন ড্রেইন করে দিতে পারে। পুশপুল হচ্ছে গিয়ে যা আসছে হাই লেভেল সিগন্যাল আসলে হাইটাই যাবে, লো সিগন্যাল আসলে লোটাই পাস হবে। বাট ওপেন ড্রেইন যখন আমি কনফিগার করব সিগন্যালের ফ্রিকোয়েন্সি ও কমাই দিবে, বা হচ্ছে গিয়ে আমার সিগন্যাল ড্রপ করবে। ঠিক আছে, বা একই সিস্টেমে যদি মাল্টিপল আইও ডিভাইসে একই ডেটা পাঠানোর প্রয়োজন হয় তখন আসলে মাইক্রোপ্রসেস মানে এই জিপিআই ইউনিটের এই রেজিস্টারটা ওপেন ড্রেনে সিস্টেমকে কনফিগার করে। সো এগুলা নিয়ে আমরা সামনে আরো পড়বো, বাট এটা একটু দেখে রাখি যে ও টাইপার রেজিস্টার আমি দেখলাম, এখানে ওডিআর দেখলাম। আচ্ছা, এটা তো হলো একটা ওয়ে অফ মানে আউটপুট ডেটা সেন্ডিং। সেকেন্ড ওয়েটা একটু দেখি। সেকেন্ড ওয়েটা হচ্ছে আগের মতোই, আমার যদি কোনো সেট অফ ডেটা আমি পাঠাই, এই ডেটাটা যদি কোনো প্রোটোকল ফলো করে তাহলে আমার কোথা থেকে যাবে ইনফরমেশনটা? ইনফরমেশনটা অন চিপ পেরিফেরাল হয়ে অল্টারনেট ফাংশন আউটপুট পাথ দিয়ে আমার আয়তে যাবে। ঠিক আছে, ওকে। সো এটার সাথে ওই যে আমরা ইনিশিয়ালি যে রেজিস্টারগুলো দেখাইছিলাম, অল্টারনেট ফাংশন হাই, অল্টারনেট অল্টারনেট ফাংশন হাই এন্ড অল্টারনেট ফাংশন লো, এই রেজিস্টারগুলো কিন্তু একটা সেট অফ রেজিস্টারই আছে এখানে। এটা আউটপুট যখন ডেটা নিয়ে ডিল করে তখন আউটপুট রেজিস্টারকে হেল্প করে যদি প্রোটোকল থাকে, ইনপুট ডেটা নিয়ে যখন ডিল করে ওইখানে প্রোটোকল থাকলে তাদেরকে সাহায্য করে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমার 2 নাম্বার পাথ। 3 নাম্বার পাথ হচ্ছে কি দেখি, থার্ড। থার্ড হচ্ছে আমার এই বিট সেট রিসেট রেজিস্টার। এই বিট সেট রিসেট রেজিস্টার হচ্ছে কি আমার হয়ে ওডিআর হয়ে দেন হচ্ছে আমি আইওতে পাঠাতে পারি। ওকে, সো এটার কাজ কি? আমার ডাবল লিখার কি দরকার? সো বিট সেট রিসেট রেজিস্টার অ্যাটমিক অপারেশন এক্সিকিউট করার ক্ষেত্রে ইউজ হয়। আপনার ওডিআর রেজিস্টারের লেন্থ 32 বিটস, আপনি যদি 1 পাঠাতে চান তাহলে আপনার শুধুমাত্র লিস্ট এলএসবি তে 1 থাকবে, বাকি সব 0 থাকবে। ঠিক আছে, সো 32 বিটস এর ডেটা পাঠানোর কি কোনো প্রয়োজন আছে আমার? 1 বিট পাঠানোর জায়গায় আমি 32 বিটস দিতে চাচ্ছি, ওকে, এটা হবে না। সো ওর সাথে একটা বিট সেট রিসেট রেজিস্টার থাকে, এটার লেন্থ 32 বিটস, বাট এটা স্লট ওয়াইজ কাজ করতে সক্ষম। আমি যে কোনো একটা স্লটে 1 লিখে সেটাকে ওডিআর এ দিয়ে একটা স্লট থেকে শুধুমাত্র একটা ডেটা আমি পাঠাতে পারি। এটা নিয়েও আমরা সামনে দেখবো আরো খুব ভালো মতো। সো বাট মেইন কাহিনী হচ্ছে আমার প্রত্যেকটা জিপিআই ইউনিটে আউটপুট ডেটা যদি আমি হ্যান্ডেল করতে চাই এই 3টা পাথে আমি পাঠাতে পারবো। কি কি রেজিস্টার দেখলাম এখানে? বিট সেট রিসেট রেজিস্টার দেখেছি, বা বিএসআরআর। ওডিআর রেজিস্টার দেখেছি, ও টাইপার রেজিস্টার দেখেছি। এরা কোথায় আছে একটু দেখি। ও টাইপার একটা কনফিগারেশন রেজিস্টার, পুশ পুল রাখতে পারে অথবা ওপেন ড্রেইন করতে পারে। তারপর হচ্ছে গিয়ে আমার ওডিআর রেজিস্টার দেখলাম, ও কি করতে পারে? আউটপুট ডেটা ট্রান্সমিশনে সাহায্য করে। বিট সেট রিসেট রেজিস্টার দেখেছি। দেখি নাই আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ও স্পিডার আর একটা হচ্ছে লকিং। এগুলোও কিন্তু আমরা দেখে ফেলছি। ঠিক আছে, সরি, এই দিস ওয়ান, এটা হবে না। যাই হোক, লকিং রেজিস্টারটা দেখি নাই, তারপর ও স্পিডারটা দেখি নাই, এগুলা সবই দেখছি। ঠিক আছে, ও স্পিডার রেজিস্টার হচ্ছে কি আমার আউটপুট ড্রাইভার ইউনিটে অবস্থান করে। ও স্পিডার, ও কি করতে পারে? আমার যে আউটপুট ডেটাটা আসছে সেটা কত স্পিডে আইও পর্যন্ত পৌঁছাবে, ফাস্ট, হাই, মিডিয়াম, লো, 4টা স্পিড আপনি সেট করে দিতে পারেন প্রোগ্রাম থেকে। ও কি করে? আউটপুট ডেটা কতটুকু ফাস্ট আপনি পাঠাতে চান বাহিরে সেটা ডিসিশন নিতে পারে। প্লাস লকিং রেজিস্টারটাও পোর্টের যে কোনো স্থানে অবস্থান করতে পারে, মেইনলি হচ্ছে কি এই অংশগুলোতে যেখানে ডেটা থাকে। সো ডেটাটাকে বা কোনো পাথ থেকে যদি আপনি ব্লক করে দিতে চান তাহলে হচ্ছে কি লকিং রেজিস্টারটা হেল্প করে, সেটা আমরা সামনে দেখব। ঠিক আছে, লকিং রেজিস্টারের কাজ কি।
সো মোটামুটি আজকে আমরা দেখলাম যে ইনপুট ড্রাইভার ইউনিটে কিভাবে তিনটা ওয়েতে, 3 ওয়েজ কিভাবে হচ্ছে গিয়ে সিগন্যাল প্রসেস হয়, আউটপুট ড্রাইভার ইউনিটে তিনটা ওয়েতে কিভাবে সিগন্যাল প্রসেস হয়, ঠিক আছে, এবং বাইরে যায়। ওকে, এবং বিভিন্ন ধরনের রেজিস্টার কোথায় কোথায় থাকতে পারে টেন্টেটিভলি এগুলো হচ্ছে আমরা দেখেছি, তাই না? ওয়েল, কারো কোনো কোয়েশ্চেন? এখন এইখানে থাকা যে রেজিস্টার এগুলোকে প্রোগ্রাম করার মাধ্যমে আমরা বোঝাই হার্ডওয়্যার থেকে সফটওয়্যারে, এই তুমি এটা করো, তুমি ওইটা করো, এই জিনিসগুলো আমরা হচ্ছে ওদেরকে বুঝিয়ে থাকি। কারো কোনো কোয়েশ্চেন সোফার? ওকে, নাই মনে হয়। যাই হোক, তো নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাকচুয়ালি এই ধরনের রেজিস্টার গুলো ব্যবহার করে প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে? এই যে এরকম করে আমরা রেজিস্টার লেভেল থেকে হার্ডওয়্যারকে সরাসরি ইন্টারফেসিং কমান্ড দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা এগুলো দেখবো। আজকে ক্লাসের কমপ্লিটলি থিওরিটিক্যাল সবকিছু আমরা করেছি। আপনারা কাইন্ডলি একটু এই জায়গাটা খেয়াল করবেন, আমি কুইজে এখান থেকে কোয়েশ্চেন দিই, ঠিক আছে? এটা আমি বলেই রাখতেছি, আপনাদেরকে পরে কিছু বলেন না আমাকে যে ইনপুট আর আউটপুট ড্রাইভার কিভাবে কাজ করে, ঠিক আছে, বা কি কি ওয়েতে ডেটা সিগন্যাল প্রসেস করে পাঠায়, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সিনারিওতে বিভিন্ন ভাবে আপনাদের কাছে এটা জানতে চাইতে হতে পারে, ঠিক আছে? সো আপনার কখনোই বলা থাকবে না সরাসরি ইনপুট ড্রাইভার কিভাবে কাজ করতেছে সেগুলা বলো, আউটপুট ড্রাইভার কিভাবে কাজ করতেছে এভাবে বলা থাকবে না। কিন্তু কিভাবে বলা থাকবে? বলা থাকবে হচ্ছে আমার আইও পিন গুলো কিভাবে হচ্ছে, সরি, এরকম হয়তো বলা থাকতে পারে একটা আইও ডিভাইস কানেক্টেড যেটা একটা ডেটা প্রসেসরকে পাঠাচ্ছে জিপিআইও পোর্ট ডি ব্যবহার করে। এখন এক্সপ্লেইন দ্য 3 ওয়েজ, যেভাবে মানে এক্সপ্লেইন দ্য ওয়েজ, কত কত ওয়েতে ওইটা পাঠাতে পারে, বা যে কোনো একটা ডেফিনিট সিগন্যাল বলে দিল যে অ্যানালগ সিগন্যাল পাঠাবে আইও ডিভাইসটা ইনপুট হিসেবে। এখন তুমি এক্সপ্লেইন করো অ্যানালগ সিগন্যালটাও কিভাবে পাঠাবে, সরাসরি হচ্ছে গিয়ে আমার কিভাবে পাঠায় অন চিপ পেরিফেরাল হয়ে এডিসি থেকে কিভাবে আমার প্রসেসরে যায়, সেই জিনিসগুলো একটু বলতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু ওয়েস্ট না, এগুলাও হচ্ছে আপনাদের জানতে হবে যেহেতু আপনারা ইন্টারফেসিং এর কোর্স করতেছেন। সো আলটিমেটলি দিস ইজ অল অ্যাবাউট টুডেজ কন্টেন্ট, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই পার্টিকুলার রেজিস্টারগুলো ব্যবহার করে আমরা প্রোগ্রাম করব সিস্টেমকে, ঠিক আছে? ফাইন। সো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আমি এখন।